মহাশয়ের যে মূল্যবান বক্তব্য বললেন, তোমরা নিশ্চয়ই এই বিষয়ে সচেতন হবে। তোমরা ইতিমধ্যেই সকলে সামনে অবগত হয়েছ। আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন পরশুরা থানার সম্মানীয় অফিসার ইনচার্জ এসআই সম্মানীয় শুভজিৎ দে মহাশয়। উপস্থিত হয়েছেন সম্মানীয় এসআই পরশুরা থানা রাহুল ঘোষ মহাশয়। উপস্থিত হয়েছেন ওমেন পুলিশ স্টেশন আরামবাগের ওসি সম্মানীয় পাপিয়া বিশ্বাস মহাশয়া এবং উপস্থিত হয়েছেন লেডি কনস্টেবল ওমেন পুলিশ স্টেশন আরামবাগের সুনিশা আদব মহাশয়া এবং এরই সঙ্গে উপস্থিত হয়েছেন বিহানের আরো 3 জন গুরুত্বপূর্ণ সদস্য সম্মানীয় সুশোভন মুখার্জি মহাশয়, সম্পাদক বিহান শিশু কল্যাণ সমিতি আরামবাগ। উপস্থিত হয়েছেন সম্মানীয় জামির মোর্শেদ মহাশয়, কোষাধ্যক্ষ বিহান শিশু কল্যাণ সমিতি আরামবাগ এবং সম্মানীয় রোহিত ঢল মহাশয়, সদস্য কিন্তু ওনার একটা ব্যাকগ্রাউন্ড পরিচয় আছে, উনি কিন্তু একটা তথ্য চলচ্চিত্রের পরিচালকও বটেন। তাই সকলে মিলে আমরা আমাদেরকে এখন শুভেচ্ছা জ্ঞাপন করব এবং আমরা পুষ্পস্তবক দিয়ে এবং চন্দনের ফোঁটা পরিয়ে আমরা আমাদেরকে বরণ করে নেব। বরণ করে নিচ্ছে আমাদের ভাঙামারা সরদামণি বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। প্রথমে ওসি পরশুরা পিএস পরশুরা পুলিশ স্টেশনের ওসি অফিসার ইনচার্জ সম্মানীয় এসআই শুভজিৎ দে মহাশয়কে বরণ করে নিচ্ছে সরদামণি বালিকা বিদ্যালয়ের ভাঙামারা সরদামণি বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। এখন আমরা বরণ করে নেব ওমেন পুলিশ স্টেশন আরামবাগের ওসি, ওমেন পুলিশ স্টেশন আরামবাগ ওসি সম্মানীয় পাপিয়া বিশ্বাস মহাশয়াকে। আমরা বরণ করে নেব ওমেন পুলিশ স্টেশনের লেডি কনস্টেবল যিনি এসেছেন সুনিশা আদব মহাশয়াকে। আমরা বরণ করে নেব সম্মানীয় আমাদের পরশুরা থানার যিনি সম্মানীয় এসআই সাহেব এখানে উপস্থিত হয়েছেন সম্মানীয় রাহুল ঘোষ মহাশয়কে। আমরা এবার একে বরণ করব যে শুধু আমরা সকালেই বিহান শিশু কল্যাণ সমিতির যে গুরুত্বপূর্ণ দিক, তাদের যে ভাবনা চিন্তা সে বিষয়ে কথা বলেছি। এখন আমরা বরণ করব সেই বিহান শিশু কল্যাণ সমিতির সম্পাদক সম্মানীয় সুশোভন মুখার্জি মহাশয়কে। সকলে মিলে একবার জোরে বলা যায়। আমরা বরণ করে নেব সম্মানীয় জামির মোর্শেদ মহাশয়কে, কোষাধ্যক্ষ এই বিহান শিশু কল্যাণ সমিতি আরামবাগের। এবং সম্মানীয় বিহান শিশু কল্যাণ সমিতির সদস্য রোহিত ঢল মহাশয়কে আমরা বরণ করে নেব। আমার গতকালকে রাত্রি একজনের সাথে কথা হচ্ছিল যে এখানে যাতে আসার বিষয়ে সকলে যাতে উপস্থিত হয়, সে বিষয়ে আমাকে একজন বলছে যে এরকম অনেক স্বেচ্ছাসেবী সংস্থা আমরা দেখেছি প্রয়োজনের সময় কেউ কথা বলে না, কেউ ফোনটা তো ধরেই না। আমি তাকে যেটা বলেছি যে আমি একবার 1 মিনিটের জন্য ফোন করি, হয়তো 40 সেকেন্ডও হয়েছে সময়টি, কিন্তু অ্যাকশন নেওয়া হয়েছে। তার জন্য আমি বিহান শিশু কল্যাণ সমিতিকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তোমরা এবার জোরে করতালি এই বিহান শিশু কল্যাণ যে কোনো সমস্যায় বিহানের যে নাম্বার আছে, যে কল নাম্বার বা ফোন নাম্বার, তোমরা ফোন করে দেখো যে স্বেচ্ছাসেবী সংস্থা কিরকম অ্যাকশন সরাসরি কাজ কিভাবে করে। যে কোনো সমস্যায় যদি কোনো রকম আইনি সচেতনতার দরকার হয়, যারা আছেন তোমরা একবার ফোন করে দেখো। আমি তো আবার এটাও দেখেছি যদি কেউ ফোন করে, ধরা যাক
সেই 1 মিনিটের মধ্যে ধরলো না, কোন কিন্তু কল ব্যাক করা হয় কি হয়েছে, কি প্রবলেম। তাই এইরকম সংগঠন, এইরকম স্বেচ্ছাসেবী সংগঠন সমাজকে সত্যি সুন্দর সুস্থ পথে নিয়ে যাচ্ছে। তার জন্য আরো একবার আমাদের আরামবাগ বিহান শিশু কল্যাণ সমিতিকে আমরা ভাঙামারা শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, অনেক অনেক ধন্যবাদ জানাই। এখন আমরা সংক্ষিপ্ত আকারে বক্তব্য শুনব। আইনি সচেতনতার বিষয়ে বলবেন আমাদের ফুরফুরা পিএস। তোমাদের স্কুল, এই আশ্রম, এই ফুরফুরা থানা সমস্তটা যার দায়িত্বে আছেন সেই ফুরফুরা থানার বর্তমান অফিসার ইনচার্জ সম্মানীয় শুভজিৎ দে মহাশয়ের কাছ থেকে আমরা সংক্ষিপ্ত কিছু শুনব। আমরা যারা তোমরা বাচ্চারা রয়েছে, পুলিশ দেখলেই ভয় দিয়ে যাও, তোমাদের কাছে বিশেষ একটা বার্তা, পুলিশ কিন্তু সকলের বন্ধু। পুলিশ শান্তি রক্ষার একটা দায়িত্ব, গুরু দায়িত্ব পালন করে। তাই যে কোনো সমস্যা তোমরা কিন্তু অবশ্যই এই স্যারদের অবশ্যই বলবেন। এখন সংক্ষিপ্ত বক্তব্য বলবেন ফুরফুরা থানার বর্তমান অফিসার ইনচার্জ স্যার শুভজিৎ দে মহাশয়। শুনতে পাচ্ছ তো? প্রথমে আমি ধন্যবাদ দেব বিহান শিশু কল্যাণ সমিতিকে যে এরকম একটা লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্প আয়োজন করার জন্য। তোমরা সবাইকে আমাদের গার্লস স্কুল স্টুডেন্ট, কোন ক্লাস তোমরা? মোটামুটি 8 and upwards নাকি? তোমরা আগে আমরা তোমাদের স্কুলে কখনো কোনো প্রোগ্রাম করেছি? কেউ তোমার স্কুলে আমরা প্রোগ্রাম করিনি এখনো? আচ্ছা আচ্ছা। আজকের যে অনুষ্ঠান, এটা কি অনুষ্ঠান তোমরা বুঝতে পেরেছো এখনো পর্যন্ত? কি বলতো, কেউ একজন বলতে পারবে যে কি অনুষ্ঠানটা কি হচ্ছে? অ্যাকচুয়ালি আমরা নাম দিয়েছি যে লিগাল অ্যাওয়ারনেস, তাই তো? আইনি সচেতনতা শিবির। এটা কি, কেন করছি আমরা, কেন তোমরা শুনবে, এটা আমাকে একজনে কেউ বলতে পারবে? পারবে না কেউ? একজন বলো। আচ্ছা আমি বলছি, চলো, তোমরা এখন লজ্জা পাচ্ছ। শোনো, প্রথম কথা বলি, লজ্জা পাওয়ার কিছু নেই। এই আমাদের এতক্ষণ আমাদের পিপি স্যার তোমাদেরকে বলছিলেন কথা, ওখানে উনি বলছিলেন কিন্তু যে লজ্জা পেয়ে পিছিয়ে পড়লে হবে না। আমি কি বলবো, আমি কিভাবে এক্সপ্রেস করবো, এটা অন্যরা কেমন ভাববে, এইটা ভেবেই আমরা পিছিয়ে পড়ি সবসময়। এটা করবে না কখনো। মনে রাখবে, শুরুটা করতে হবে আমাদেরকে। এটা কিন্তু তোমার বলার ক্ষেত্রেও ঠিক, আবার উনি যে কথাগুলো বলছিলেন সেক্ষেত্রেও ঠিক। আমি তোমাদের একটু ছোট করে প্রথমে বলি যে এই লিগাল অ্যাওয়ারনেস বা আইনি সচেতনতার প্রয়োজন কেন। দেখো, আমরা কোন দেশে বাস করি তোমরা জানো তো? ভারতবর্ষে বাস করি, বা ইউনিয়ন অফ ইন্ডিয়া বলে। আমাদের দেশে আইন কারা তৈরি করে জানো? কোথায় আইন তৈরি হয় জানো কেউ? বলতে পারবে কেউ? আইন তৈরি হয় পার্লামেন্টে তৈরি হয়, বা আমাদের স্টেটের অ্যাসেম্বলিতে তৈরি হয়। যারা এমএলএ এমপি শুনেছো তো তোমরা, যারা জনপ্রতিনিধি আমরা বলি, সেই পার্লামেন্ট বা বিধানসভাতে আইন প্রথমে খসড়া হয়, তারপরে সেটা আইন পাস হয়। আইন পাস হয়ে রাষ্ট্রপতি বা রাজ্যপাল সেটাকে সাইন করলে সেটাকে অ্যাক্ট বা আইন হিসেবে গণ্য করা হয়। তারপরে সেটা আমাদের দেশে লাগু হয়। ঠিক আছে? এটা তোমরা জানতে না? কেউ জানতে না? যে কে জানতে? হাত তোলো। কেউ জানতে না? তোমরা জানতে তো কিভাবে আইন তৈরি হয়, এটা জানতে তো? আচ্ছা, ঠিক আছে। এইটা হচ্ছে প্রসেস, যে আমাদের দৈনন্দিন জীবনে যা সমস্যা, যা প্রয়োজন, এইগুলোর উপর ভিত্তি করে আমাদের যে ভোট হয়, ভোটের পর আমরা যে জনপ্রতিনিধি নির্বাচন করি, যে পার্লামেন্ট বা আমাদের অ্যাসেম্বলি গঠিত হয়, সেইখানে মানুষের কি প্রয়োজন, কি সুবিধা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেখানে খসড়া করে তারপরে সেটা ফাইনালাইজ হয়ে আইনে পরিণত হয়। এখন এই আইনে পরিণত হওয়ার পরে আমি হয়তো কোনো আইন জানি না, তাহলে সেটা কি আমার ওপর লাগু হয় না হয় না? বলতে পারবে কেউ? তোমরা আমাদের দেশে কত আইন আছে জানো? আমিও জানি না। প্রচুর রকমের আইন আছে, প্রচুর রকমের ধারা আছে। সেগুলো আমরা কি সব জানি? জানি না।
কিন্তু আমরা জানি না বলে কি আমরা সেগুলো থেকে বঞ্চিত? এটা কিন্তু নয়। আমরা আইন জানি বা না জানি, যখন ওই পার্লামেন্ট বা অ্যাসেম্বলিতে আইনটা পাস হচ্ছে, সেখানে তার যে সংজ্ঞা থাকে বা ডেফিনেশন থাকে, সেখানে বলা থাকে যে এই আইনটি কাদের জন্য প্রযোজ্য। সেইখানে যদি আমি পড়ি, তাহলে আমি জানি বা না জানি সেই আইনটা কিন্তু আমার ওপর লাগু হয়। এই জন্য কিন্তু এই আইনি সচেতনতার প্রয়োজন। বহু আইন আছে, বহু জিনিস আছে যেগুলো অলরেডি আছে, কিন্তু আমরা তার সুবিধা পাই না। কেন পাই না? কারণ আমরা তা জানি না। আমরা জানি না মানে যে সেগুলো থেকে আমি সুবিধা পাবো না, এমনটা কিন্তু নয়। যখনই আইনটা লাগু হচ্ছে এবং যখনই আমি তার আওতায় আসছি, তখন থেকেই আমি তার সুবিধা পেতে পারি। এই জন্য তোমাদের এই আইনি সচেতনতা শিবিরের প্রয়োজন। তোমাদের এইটা জানানো আমাদের উদ্দেশ্য যে তোমাদের সঙ্গে এই জিনিসগুলো ঘটলে তোমরা এই সুবিধা পেতে পারো। আইনি সুবিধা দুরকম হতে পারে। এক হচ্ছে যে তোমার সঙ্গে কোনো অপরাধ হলো বা কিছু খারাপ ঘটনা ঘটলো, যে অপরাধী তার যেমন শাস্তির ব্যবস্থা, শাস্তির বিধান আছে আইনে, তেমন কিছু কিছু ক্ষেত্রে অনেক আইন আছে যেখান থেকে যাদের সঙ্গে কোনো ঘটনা ঘটছে তারা সেখান থেকে কি কি সাহায্য পেতে পারে, কি কি বেনিফিট পেতে পারে, সেটাও আইনে বলা আছে। যেমন আমাদের পিপি সাহেব আলোচনা করছিলেন, একটা আইনের কথা বারবার বলছেন, পক্সো আইন। তোমরা শুনেওছো অনেকে পক্সো আইন কি। বলতে পারবে কেউ একজন পক্সো আইনের পুরো কথাটা কি? একজনে কেউ বলতে পারবে? সাহস করে বলো, ভুল বলো, অসুবিধা নেই। একজন? না, আমি জিজ্ঞাসা করবো একজনকে। আমি ধরবো না, তোমরা বলবে। বলতে পারবে না? পক্সো আইনের পুরো কথা হচ্ছে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস। এটা একটি বিশেষ আইন যেটা 2012 সালে আমাদের অ্যাক্ট হিসাবে লাগু হয়েছে। এর উদ্দেশ্যটা কি পিপি সাহেব তোমাদেরকে বিস্তারিত বললেন। এইটা যেমন একটা আইন, এছাড়াও আরও একটা আইন তোমরা শুনেছো, চাইল্ড ম্যারেজ অ্যাক্ট শুনেছো? শুনেছো কেউ? আচ্ছা, বধূ নির্যাতনের মামলা, এই কথাটা শুনেছো? শুনেছো তো? এটা একটা আলাদা আইন। প্রিভেনশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট মানে কি? বাল্য বিবাহ প্রতিরোধ আইন। শুনেছো? এটা সম্পর্কে অবগত? মানে নামটা শুনেছো তো? এটা একটা আলাদা আইন। এই পক্সো একটা আলাদা আইন। এরকম বিভিন্ন আইন আছে বিভিন্ন ক্ষেত্রে, যেখানে যেখানে আমাদের কিছু প্রয়োজন মনে হয়েছে, আমাদের কিছু অসুবিধা মনে হয়েছে, বা এর দেখা যাচ্ছে যে এই ধরনের একটা অপরাধ হচ্ছে যেটা আমরা আগে কখনো ভাবিনি, সেই অপরাধকে কীভাবে শনাক্ত করব আর তার অপরাধের কীভাবে সাজা হবে, তারই বিধান এই আইনে দেওয়া আছে। তো আজকের দিনে দাঁড়িয়ে যেগুলো খুব প্রয়োজন তোমাদের মধ্যে, সেগুলোই আমরা এখানে মোটামুটি ডিসকাস করবো। তোমরা এখানে দেখবে যে এই ব্যানারে আছে, ব্যানারে আমি দেখছিলাম যে এখানে চাইল্ড ম্যারেজ, সে নো টু চাইল্ড ম্যারেজ। তোমরা শুনেছো তো এই স্লোগানটা, সে নো টু চাইল্ড ম্যারেজ মানে কি? মানে বাল্য বিবাহ নয়। শুনেছো তো? কথাটা শোনোনি? শুনেছো তো? আমি তো বুঝতে পারছি না, এত আজকে বলছো। বাল্য বিবাহ কাকে বলে? কোনটা বাল্য বিবাহ? অল্প বয়সে বিয়ে হওয়াটা তো? এই বয়সটা কত? একজন বলো। 18-র নিচে। এটা ছেলে মেয়ে দুজনের জন্যই? ছেলেদেরটা 21 বছর। এর নিচে বিয়ে হলে সেইটাকে আমরা কি বলি? বাল্য বিবাহ বলি। এই বাল্য বিবাহটা করা ঠিক তো? ঠিক নয়? আচ্ছা, কেন ঠিক নয়? কেন কেউ বলতে পারবে কেন ঠিক নয়? এই যে ঠিক নয় পেছনে অনেকগুলো কারণ আছে, যেগুলো অনেক বিস্তারিত আলোচনা হয়ে যাবে। অত বললে এই মুহূর্তে বলা সম্ভব নয়। তোমরা অনেকে জানো, এটা জানো না এমন নয়, কিন্তু আমাদের সমস্যা যেটা, আমি পুলিশ হিসাবে যেটা বলছি, জানার পরও তোমরা করছো, এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। সেই জন্য আজকে আমরা যেটা বলবো যে এই চাইল্ড ম্যারেজ বা বাল্য বিবাহ করলে আমরা কি করবো তোমার জন্য। আচ্ছা, প্রথম বলো, তুমি বললে, তোমরা সবাই বললে যে এটা ঠিক নয়। ঠিক নয় তো বললে? তাহলে যদি এরকম ঘটনা ঘটে, তোমার সঙ্গেই ঘটে, যদি মানে বুঝতে পারছো যে হবে, বা আমাকে কেউ বিয়ে দেওয়ার চেষ্টা করছে, কি করবে তোমরা? বলো, বলো না, জোরে বলো। আরে ভুল বলো, কোনো অসুবিধা নেই। তুমি একবার বললে দেখবে তোমার মনে জোর চলে আসবে। তুমি ভুল বললেও জোর পেয়ে যাবে। বলো, লজ্জা পাচ্ছ না? বলো না, শুনতে পাচ্ছি না। স্কুলে জানাবে। ঠিক, ভেরি গুড, ও ভালো কথা বলেছে। স্কুলে জানাবো, স্কুলের মাস্টারমশাই বা দিদিমণিকে জানাবে। আর কেউ কিছু বলতে পারবে? আর কিছু জানা আছে?
হ্যাঁ বলো বলো, ঠিক বলছো। কে বলছো বলো, হাত তুলে উঠে দাঁড়িয়ে বলো একবার। আরে সবাই, আমি শুনতে পেয়েছি ঠিকই বলেছো, উঠে দাঁড়িয়ে বলো একবার। ভেরি গুড, চাইল্ড লাইনে যাবে। বসো। তোমরা এই হেল্পলাইন নাম্বার জানো? বলো বলো আরেকবার, একজন একটু জোরে বলো। হ্যাঁ 1098, ঠিক আছে, 1098 হেল্পলাইন নাম্বার। এই নাম্বারে ফোন করলে তোমরা যদি জানাও যেরকম ঘটনা ঘটছে, তাহলে তোমার নাম পরিচয় গোপন রেখে পুলিশ, বিডিও অফিস বা চাইল্ড ওয়েলফেয়ার যে ডিপার্টমেন্ট আছে তাদের কাছে খবর যাবে এবং তারা তার যেটা করে তোমার এই বাল্যবিবাহ প্রতিরোধ করা যায় তার ব্যবস্থা করবে। এছাড়াও তোমরা আমাদেরকে ডাইরেক্টলি লোকাল পুলিশ প্রশাসনকে জানাতে পারো। পুলিশকে ভয় লাগে না? একটু ভয় লাগে? লাগে? তবুও অসুবিধা নেই, ফোনে তো কথা বলবে, দেখতে তো পাবে না। থানার ফোন নাম্বার সবাই কাছে কালেক্ট করে রেখে দেবে তোমরা। আমাদের থানার ফোন নাম্বারে সবসময় আমাদেরকে পাবে তোমরা। যখন কোনো এরকম ঘটনা ঘটবে নির্দ্বিধায় আমাদেরকে জানাবে। তোমাদের নিজেদের ক্ষেত্রে তোমাদের হয়তো নাম পরিচয় আমরা জানতে পারবো, কিন্তু পার্শ্ববর্তী কোনো ঘটনা যদি ঘটে তোমার নাম পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে যে তুমি খবরটা দিয়েছো। এইটুকু সেফটিও তোমরা পাবে। এইটা হচ্ছে লিগাল অ্যাওয়ারনেস। এই যে আমি তোমাকে বলছি, তোমরা কি ভাবো যে আমরা জানাবো? এই যে ভয় থাকে মনের মধ্যে, এইটা হচ্ছে কেন ভয়টা থাকে। আমরা ভেবে নিই যে আমি জানিয়ে দেবো, পাশের বাড়িতে বিয়ে হচ্ছে, তাহলে ও বুঝে যাবে যে আমি জানিয়েছি। এই যে আইনি সচেতনতা হচ্ছে এই জায়গাটা, যে তোমার নাম এবং পরিচয় এটা কিন্তু গোপন থাকবে। তুমি শুধু নয়, সকলের ক্ষেত্রেই। আমি যদি জানাই তাহলে আমার কোনো ভয় নেই, এইটা তোমাকে ফার্স্টে বুঝতে হবে, ঠিক আছে? এরপরে যে কথাটা হচ্ছিল, পিপি সাহেব অনেকক্ষণ ধরে বলছিলেন তোমাদেরকে যে সেক্সুয়াল অফেন্সেসের কথা বলছিলেন। তোমরা যা বয়স হয়েছে এখন মোটামুটি সবাই বোঝো যে কি বলতে চাইছে। বুঝতে পারছিলে তো? এমন কিছু না তো যে কিছুই বুঝতে পারছো না, বুঝতে পারছো, আমি জানি। তার কারণ তোমরাই ভুলগুলো করছো। তোমরা আগে বুঝেছো বলেই পরে ভুলগুলো করতে পারছো। সেই জন্য তোমাদেরকে যেটা জানানো, আইনের যা আছে সেগুলো তো আছে। তোমাদের সঙ্গে কোনো ঘটনা যদি ঘটে যেটা তোমার হয়তো প্রথম বলি যেটা ভালো লাগছে না, ওরা সবাই মোটামুটি অনেক এখনকার আমরাও যখন তোমাদের বয়সে ছিলাম, আশেপাশের ছেলেদের সঙ্গে যোগাযোগ করতে গেলে বা আশেপাশের মেয়েদের সঙ্গে যোগাযোগ করতে গেলে হয় টিউশনে গিয়ে দেখা করার মতো একটা অপশান ছিল, আর খুব বেশি হলে হয়তো তখন সদ্য ফোন টোন এসেছিল, ফোন টোন হতো। বাকি কিন্তু চান্স ছিল না। তোমাদের কাছে চান্স আমাদের থেকে বেশি তো। স্মার্টফোন সবাই ব্যবহার করছো তো? আমরা স্মার্টফোন ব্যবহার করো না? স্কুলে তো ট্যাব দিচ্ছে, স্কুলে দিচ্ছে, তোমরা ব্যবহার করো না? স্মার্ট ক্লাস কেউ করো না? করছো না হয়তো, আর 1 বছর পরে করবে। তো তোমাদের কাছে কিন্তু এই অপশানসটা অনেক বেশি। এই অপশানসটা বেশি হওয়ার সুবিধা যেমন আছে, অসুবিধা কি? তোমাদের অ্যাভেলেবিলিটি লোকের কাছে বেড়ে যাচ্ছে। যারা দুর্বৃত্ত আছে, যারা খারাপ আছে, যাদের উদ্দেশ্য খারাপ আছে, তাদের কাছেও কিন্তু তোমরা সহজে অ্যাক্সেসেবল হয়ে যাচ্ছ। এতে কি হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে এমন কিছু লোক আছে যারা আমাদেরকে উত্তপ্ত করছে। উত্তপ্ত কিন্তু আমাদের সময় বা তোমাদের যারা দিদিমণিরা আছে তাদের সময়ও ছেলেরা করতো। তখনকার পদ্ধতি আলাদা ছিল, কেউ হয়তো টিউশনে যেত, ফলো করতো সাইকেলে করে, এগুলো কিন্তু হতো। এখন এটা আরও সিভিয়ার হয়েছে, মানে আরও খারাপ হয়েছে। কীরকম খারাপ হয়েছে? এখন হচ্ছে ডিজিটাল যুগ, আরও খারাপ বর্তমানে হয়ে গেছে। এখন হচ্ছে এআই চলে এসেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসছে। তোমরা জানো তো এআই কি হচ্ছে? ধরো কোনো একটা খারাপ লোক আছে যার তোমাকে পছন্দ হচ্ছে না, বা তোমাকে হয়তো অ্যাপ্রোচ করেছে, তুমি তাকে রিজেক্ট করে দিয়েছো। হয়তো এরকম তোমাদের সঙ্গে হয়তো হয়েওছে, কাউকে বলতে হবে না, আমি জাস্ট বলছি তোমাকে। এতে করে কি হয়, আমাদেরকে কেউ যদি রিজেক্ট করে, আমাদের যে কোনো নর্মালি যে কোনো ক্ষেত্রে বলছি, আমাদের একটা খারাপ লাগে না? আমরা সবসময় চাই যে আমি বেস্ট, এটা আমরা ভাবি তো সবাই। আমি ভুল হতে পারি না, আমাকে সবাই মেনে নেবে, আমাকে সবাই একটু খাতির করবে, আমাকে সবাই একটু বেশ বড় সড়ো ভাববে, এরকমটা আমরা সবাই কম বেশি ভাবি। যখন আমাদেরকে কেউ প্রত্যাখ্যান করে তখন কি হয়, তখন আমাদের মধ্যে একটা রাগ জন্মায়। সেই রাগ জন্মানো থেকে আগে যেটা হতো, আমরা দেখেছি অনেক কেউ হয়তো মানে কি বলবো, পাশের বাড়ির লোককে তোমার নামে খারাপ কথা বলতো, কেউ হয়তো তোমাকেই রাস্তাঘাটে বিরক্ত করতো, কেউ হয়তো বাড়িতে চলে যেত, এসব হতো আগে। এখন কি হচ্ছে, এখন আরও খারাপ হয়েছে। এখন আমাদের ছবি, আমাদের ভয়েস
আমাদের গেট প্যাটার্ন ইত্যাদি ব্যবহার করে এআই মডিফাইড বা এআই জেনারেটেড ভিডিও বানানো হচ্ছে, কিংবা কোনো মডিফাইড কোনো ছবি বা কিছু বানানো হচ্ছে, যেটাকে অ্যাপারেন্টলি হঠাৎ করে দেখলে মনে হবে যেন আমিই করছি। এইটা জেনারেট করে এমন একটা কিছু খারাপ কাজ বা কিছু আমাকে দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে, যেটা লোকের কাছে গেলে আমার সামাজিক মান সম্মান সব হানি হচ্ছে। এরকম ঘটনা শুনেছো তোমরা? কেউ শুনোনি? শুনেছো তো? মড ছবি বা এডিটেড ছবি যেটাকে বলে, আমরা আগে বলতাম ফটোশপ ছবি, সেটাও এখন চেঞ্জ হয়ে গেছে। এখন সবাই পারে, আগে কিছু কিছু লোক পারতো যারা এক্সপার্ট ছিল, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কিন্তু যে কেউ যে কোনো কারোর এই মডিফাইড ছবি বা এডিটেড ছবি বানাতে পারে। এইটা করে কি করছে, কেউ ব্ল্যাকমেল করছে, কেউ একটা খারাপ ছবি পোস্ট করে বলছে যে এটা আমি তোর এতগুলো বন্ধুকে দিয়ে দেবো, তুই যদি আমার সঙ্গে এই জিনিসটা না করিস। এরকম করে তো? শুনেছো তো? হ্যাঁ, কেউ শুনোইনি তোমরা? আমি বললাম খুব ভালো জায়গায় বাস করো, পুরুষরা খুব ভালো জায়গায়, এরকম হয়ই না। এরকম ঘটনা হয়, হলে কি করবে তোমরা? কি করবে? সহ্য করবে? কি করবে? ওই ছেলেটার সঙ্গে কি মারামারি ঝগড়া করবে? কি করবে? হ্যাঁ বলো। প্রতিবাদ তো করবে, ঠিক, ভেরি গুড, ঠিক বলেছে, একদম ঠিক বলেছে, প্রতিবাদ করবে। কিন্তু এটা কিভাবে করবে? আইনি পদক্ষেপ নেবে। খুব খুব ভালো কথা বলছে। কে বললে একবার দেখি, তোমাকে একটু হাত তোলো না, তাহলেই হবে, বসো। হ্যাঁ, ভেরি গুড, ঠিক আছে। আইনি পদক্ষেপ নেবে, ও বলে যে প্রতিবাদ করবে। ঠিক, কি করবে? এটা আমাকে বলো, কি করবে? ধরো তোমার সঙ্গে হলো, কি করবে? এগুলো তো একটা থিওরি যে প্রতিবাদ করবো, আইনি পদক্ষেপ নেবো, তুমি কি করবে? আমরা কি করি, ভুল করি জানো? আগে ভুলটা কি করি সেটা বোঝা দরকার। আমরা যেটা ভুল করি, আমরা প্রথমে না গুরুত্ব দিই না, প্রথমে ইগনোর করি, যেভাবে করছে করুক, কি করবে আমার, এইভাবে না ব্যাপারটাকে বাড়তে দিই। মনে রাখবে, ধরো ছোটবেলায় আমরা যখন একটু মানে বদমাইশি করি, বাড়ির লোক দেখবে ঠেঙায় আমাদের, পেটাই তো তোমাদেরকে। হ্যাঁ, পেটাতে হবে, তাহলে আমরা মানুষ হবো। এটা বাবা মা দেখবে মানে শুরু ছোটো থেকে শুরু করে। কেন শুরু করে বলো তো? এটাকে বলে সেই গোড়ায় মেরে দেওয়া হবে, বুঝেছো? যাতে আমি বাড়তে না পারি। তোমাদেরকে এই জিনিসটা করতে হবে, যখনই তোমাদের সঙ্গে এই জিনিসটা হচ্ছে, শুরু থেকে কিন্তু তোমাকে এটা বোঝাতে হবে যে আমি এই জিনিসটা পছন্দ করছি না, এবং এটা যদি এর পরবর্তীতে হয়, আমি কিন্তু এটার জন্য আইনি পদক্ষেপ গ্রহণ করব। তোমরা মেয়েরা কি ভুল করো? অনেক দূর পর্যন্ত যাও। সে প্রথমবার যখন তোমাকে হয়তো অল্প ছোটো কিছু করতে বললো, করলে, সে আবার সেটাকে ক্যাপচার করলো, আবার করলে, আবার ক্যাপচার করলো, এরকম করে করে তুমি তোমরা আমরা কি ভাবি প্রথমে, যেটা হয়তো কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে, কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে, কিন্তু বেসিক্যালি সেটা হয় না, ওটা চলতেই থাকে, বাড়তে থাকে। আমরা যখন মাথা নামিয়ে দিই না, তখন লোক ঘাড় ধরে আরও নামিয়ে দেয় আমাদের। তোমরা যখনই প্রথমে মেনে নিয়েছো, ওই লোকটা বা ওই যে ছেলেটা, সে কিন্তু আরও সাহস পেয়ে গেছে, সে তখন তোমাদের উপরে আরও বেশি করে চলে বসবে। তাকে প্রথমেই এই জন্য বুঝিয়ে দিতে হবে যে তুমি যেটা করছিস বা তুমি যেটা করতে চাইছো সেটা ঠিক না। তাহলে ফার্স্ট তোমার পদক্ষেপ কী হবে? তার সঙ্গে ঝগড়াঝাটি কিচ্ছু করতে যাবে না, তুমি তোমার বাড়ির লোককে জানাবে যে এরকম একটা সমস্যা হচ্ছে। আর তোমাদের বাড়ির লোকেদের কর্তব্য, এখানে তারাও ল্যাগ করে। তোমাদের বাড়ির লোকেরা অনেক ক্ষেত্রে এই জিনিসটা গাফিলতি করে, ভাবে যে ও ঠিক আছে, একবার করেছে করবে না, দুবার করেছে করবে না। এমন বহু ক্ষেত্রে দেখেছি, ব্যাপারটা যখন এক্সট্রিম চলে গেছে, যখন সব কিছু হয়ে গেছে, অনেকের ছবি, অনেকের ভিডিও 10টা লোককে দিয়ে দিয়েছে, তারপরে তারা এসছে আমাদের কাছে। এখনকার ডিজিটাল যুগে এটা খুব কঠিন, তোমরাও জানো। ধরো তোমার একটা ছবি আমি ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করে দিলাম, ওই ফরওয়ার্ড আমি একবার করে দেওয়ার পর আমি ডিলিট করতে পারি তো? হোয়াটসঅ্যাপ ইউজ করো তো? হোয়াটসঅ্যাপ ব্যবহার করো তো তোমরা? ডিলিট ফর এভরিওয়ান আছে তো হোয়াটসঅ্যাপে? কিন্তু ডিলিট ফর এভরিওয়ানটা করলে কি যতজনকে ফরওয়ার্ড করেছি সবার কাছ থেকে ডিলিট হবে? শুধু আমি ফার্স্ট যাকে পাঠিয়েছি তার কাছ থেকেই ডিলিট হয়। ওইটা কিন্তু মেসেজটা ছড়িয়ে পড়তে কিন্তু একটুও দেরি লাগে না। তাই তোমাদেরকে কী করতে হবে, প্রথমেই নিজেদেরকে সচেতন করতে হবে, প্রথমেই এই জিনিসটাকে তুলে ধরতে হবে যে এরকম একটা ঘটনা ঘটছে। যখন সেটা ছড়িয়ে যাচ্ছে, তখন কিন্তু সেটা আমাদের হাতের মধ্যে থাকছে না, আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। সেই জন্য তোমাদের এবং তোমাদের গার্জেনের উচিত প্রথম স্তরেতেই এই ব্যাপারটাকে টেক ওভার করা। তোমরা নিজেদের তরফে দেখলে, কোনো যদি পার্টিকুলার কেউ হয়, মাস্টারমশাই দিদিমণিদের বললে, তারপরে সেখানে না হলে দ্রুত, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি থানায় এলে, সময় দীর্ঘায়িত যত বেশি করবো আমরা, তত এই জিনিসটা আমাদের উপরে চেপে বসবে।
বুঝতে পেরেছো? এটা আমি বললাম, এটা একটা জাস্ট পার্ট বললাম, তার কারণ এটা খুব কমন, আজকের দিনে খুব কমন এবং আগামী দিনে এটা আরও বাড়বে। তার কারণ তোমরা দেখেছো এখন এআই টুল এত মানে কি বলবো, বিউটিফুলি বলবো আমি, এত বিউটিফুল এআই টুলস এসছে যে আমি আমার শুধু মুখটা দিয়ে আমি যা বলছি, আমি যা বলবো হুবহু করে দেওয়া যাবে। তোমরা জানো না, জানো কিনা জানি না, এই যে আমরা এখানে কথা বলছি তো, এই যে লাইভ রেকর্ডিং হচ্ছে, এআই টুলস আছে যে এই লাইভ রেকর্ডিংটা একই সঙ্গে 4-5টা ভাষাতে হবে এবং 4-5টা ভাষাতে আমার এই লিপসিং মানে মুখের ঠোঁটটাও মিলবে, একই সঙ্গে হবে, কিন্তু একটু টাইম লাগবে না। আমি বলছি বাংলাতে, কিন্তু ওই যে এআই ব্যবহার করে সেখানে দেখা যাবে আমি হয়তো তেলেগুতে বলছি এবং আমার মুখ তেলেগুতেই চলছে, বাংলাতে চলছে এবং তেলেগুতে ট্রান্সলেট করছে, এমন নয়। এতটাই ডেঞ্জারাস হয়ে গেছে আজকের দিনে এআই। তাই জন্য তোমাদেরকে বলছি যে নিজেরা যেমন সতর্ক থাকবে নিজেদের ছবি বা নিজেদের ডাটা এগুলো বাইরে যাচ্ছে কি না যাচ্ছে এই বিষয়ে, তেমনই যদি ঘটনা ঘটে তাহলে কিন্তু অতি দ্রুত আমাদের কাছে আসবে। এটা একটা অ্যাসপেক্ট গেল। এর সঙ্গে ধরো আরও কিছু ম্যাটার আছে যেগুলো আমাদের দিকে তুলনামূলক কম, আমরা এগুলো সচরাচর তোমাদের স্কুলেও বলি না, কিন্তু আজকে যেহেতু একটা আইনি সচেতনতা শিবির, সেখানে আমি একটু জাস্ট আমাদেরকে শুনিয়ে রাখছি। চাইল্ড ট্রাফিকিং, এই ব্যাপারটা শুনেছো? মানে জানো হিউম্যান ট্রাফিকিং বা চাইল্ড ট্রাফিকিং মানে জানো? কেউ জানো না? না, এই যে তোমরা নয়, মানে এই যে তোমাদের মতো বয়সের মেয়েরা অনেকে পালিয়ে বিয়ে করে, এই পালিয়ে বিয়ে করে সবসময় সংসার হয় এমন নয়। প্রথমত হচ্ছে পালিয়ে বিয়ে করা তো যায় না, তোমরা জানো 18 বছরের নিচে গেলে কি হবে, গেলে পিপি সাহেব বলছিলেন যে তোমরা স্বেচ্ছায় যাও আর জোর করে নিয়ে যাও, সাজা কিন্তু ছেলেটার জন্য একই, পক্সো ধারায় মামলা হবে, সে জেল খাটবে। তাহলে তুমি ভালোবেসেই যাও আর তোমাকে জোর করেই নিয়ে যাও। আইনে বলা আছে 18 বছরের নিচে তুমি যাই করো এই বিষয়ে তোমার মতামতের কোনো গুরুত্ব নেই। বুঝতে পেরেছো? তোমরা অনেক সময়, তোমরা না, তোমাদের বন্ধুরা যারা আমরা পেয়েছি অনেক সময় বলে স্যার আমি ভালোবাসি, আমি স্বেচ্ছায় গেছি। 18 বছরের নিচে তোমার দেওয়া মতামতের কোনো আইনি গুরুত্ব নেই, ঠিক আছে? এইবার এই যে বিয়ে করার পর অনেকেই করছে, আমরা দেখছি এখনো করছে, স্কুলে পড়ে মেয়ে, আমরা যে স্কুলে গিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি সেই স্কুল থেকে মেয়েরা চলে যাচ্ছে। এরপরে যে সবসময় গিয়ে যে সংসার করছি ছেলে মেয়ে হয়ে যাচ্ছে এমন নয়। এটা হলে তো তবুও মন্দের ভালো। খারাপ জিনিসটা কি হয়? পাচার। পাচার মানে শুনেছো তো, নারী পাচার, শিশু পাচার শুনেছো তো? পাচার যত রকম হয়, বহু রকমের পাচার আছে, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যেটা সেটা হচ্ছে মানব পাচার। তার একটা পার্ট হচ্ছে শিশু পাচার, একটা পার্ট হচ্ছে নারী পাচার। তোমরা ভাবো এগুলো সিনেমাতে হয়, এগুলো সিনেমাতে হয় না, এগুলো বাস্তবেই হয়। আমাদের দেশের অন্য কোথাও হয় না, আমাদেরও বিভিন্ন জায়গাতেই হয়। কি হয় যে এই যে মেয়েদেরকে, এই যে শিশুদেরকে এইভাবে প্রলোভন দেখিয়ে তোমাদেরকে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। যেমনভাবে বাজারে কেনাকাটা বিক্রি হয় না, ঠিক সেইভাবে বিক্রি হয়ে যায় মানুষ। এটা শুনতে তোমাদের অবাক লাগছে হয়তো, অনেক সিনেমাও আছে, তোমরা দেখলে দেখতে পাবে। মানুষ যেমন পাচার হয়, কী কী কারণে হতে পারে মানুষ পাচার? তোমাকে দিয়ে হয়তো কোথাও কাজ করাবে, লেবার করাবে, শ্রম করাবে, সস্তায় শ্রম, তোমাকে বন্দি করে দেবে, এটা জন্তু জানোয়ারের মতো, তোমাকে খেতে দেবে, কাজ করাবে, ব্যাস, আর কিছু নেই। আমরা কি জানি কাজের বিনিময়ে কিছু পয়সা পাওয়া যায়, কিন্তু তুমি তার হাতে বন্দি, সে যা করাবে তোমাকে তাই করতে হবে। শ্রমের জন্য পাচার হতে পারে, তোমাকে খারাপভাবে ব্যবহার করার জন্য হতে পারে। খারাপভাবে ব্যবহার কি তোমরা অনেকটাই বুঝতে পারবে। মেয়েদেরকে বিশেষ করে বিভিন্ন খারাপ কাজে ব্যবহার করে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মেয়েরা, আমি দেখো তোমাদের এটা হচ্ছে আইনি সহায়তা ক্যাম্প বা আইনি সচেতনতা শিবির, আমি খোলাখুলি বলছি। অনেক ক্ষেত্রে বড়, তোমরা যখন বড়োভাবে দেখবে, আমাদের সবার তো ইচ্ছা একরকম হয় না, অনেকের অনেক রকম ইচ্ছা আছে। তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেকে নাচতে ভালোবাসে, অনেকে গাইতে ভালোবাসে। এই নাচা গানা এগুলোকে নিয়ে ভবিষ্যতে তারা ভাবে যে আমরা বড় কিছু করবো। অনেকেই দেখা যায় যে কোনো বারে বা কোনো বড় ইয়েতে গান গাইতে যাওয়ার ইচ্ছা থাকে তার, বা ডান্সার হবে এরকম ইচ্ছা থাকে। এটা ভয়, এটা লজ্জারও কিছু নেই, এটা খারাপও কিছু না। তুমি ডান্সার হবে এই স্বপ্ন তোমার থাকতেই পারে, তুমি সিঙ্গার হবে তোমার এই স্বপ্ন থাকতেই পারে, কিন্তু এই যে আমি ডান্সার হবো, এই যে আমি সিঙ্গার হবো, এই যে আমার ভাবনাটা না, এইটাকে কাজে লাগিয়ে, এইটার প্রলোভন দেখিয়ে অনেকে তোমাদেরকে বড় বড় জায়গায় অফার করবে
বলবে হয়তো এই দুবাইয়ে অমুক একটা মানে 7 স্টার রেস্টুরেন্ট আছে কি হোটেল আছে, সেইখানে সব বড় বড় খেলোয়াড়রা আছে, বড় বড় সব সিনেমা আর্টিস্টরা আছে, ওরা ওখানে যায়, নাচবি গাইবি, প্রচুর টাকা পাবে। এই প্রলোভন দেয় কিন্তু। আজকে হয়তো তোমরা পাচ্ছ কিনা জানি না, 2 বছর পরে কি 1 বছর পরে যা আজকের যা যুগ করেছে হয়তো কালকেও পেতে পারো। এরকম বহু মেয়ে আছে, বহু ছেলেরাও আছে যারা এই কাজের লোভে, বা মেয়েরা আছে এই নাচ করবো বা গান করবো এই আশায় বাইরে চলে যাচ্ছে, তারপরে কিন্তু আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে। তার সঙ্গে কি হচ্ছে অনেক ক্ষেত্রে জানাও যাচ্ছে। এইটা হচ্ছে পাচার। মানে তোমাকে একটা টোপ দিল, তুমি ভাবলে আমার বিরাট নাম ডাক হবে, বিরাট আমি একটা গায়ক হবো, বিরাট নায়ক হবো, কিছু একটা হয়ে যাবো, কিন্তু যেখানে গিয়ে পড়লে সেখানে গিয়ে তুমি আর বেরোতেই পারবে না সেখানে। এইটা হচ্ছে পাচার। এটা তুমি কিভাবে আটকাতে পারো? আটকাতে পারো হচ্ছে অচেনা লোকজন, অচেনা জায়গা থেকে কোনো আকর্ষণীয় অফার, সবসময় দেখবে না তাই আকর্ষণীয় অফার, এগুলো তোমাদেরকে বেশি করে বলা দরকার। আমরা কি করি বলো তো, আমরা গার্জেনরা যারা আছি আমরা ভুল করি, আমরা এগুলো তোমাদের থেকে এড়িয়ে যাই। এগুলো তোমাদেরকে আগে বলা দরকার, তার কারণ আমরা কিছুটা বাঁচতে পারবো, তোমরা কিন্তু বাছাই করতে পারবে না। তো এই যে ব্যাপারটা, এই যে আকর্ষণ, এই যে জিনিসগুলো, এইগুলো থেকে তোমরা কিন্তু চট করে প্রভাবিত হবে না, ঠিক আছে? এটাই তোমাদের বলার মেইন যা বক্তব্য ছিল। তো ছোটো বলতে হচ্ছে, আমি হয়তো বলতে বলতে অনেক কিছু বলে দিয়েছি, মনে পড়ছে আমার, তোমাদেরকে জাস্ট পয়েন্টগুলো আমি একটু ধরে দিতে চাইছিলাম। তো মেইন যে বক্তব্যটা আমার, আমি এই ক্যাম্পের শুরুতে যেটা বলছিলাম তোমাদের আমার বক্তব্যের শুরুতে, এখনও সেই একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে বুঝতে হবে যে কোনখানে আমি গিয়ে থামবো আর এরপরে কি করবো। এইটা হচ্ছে মেন বক্তব্য আমাদের। তোমরা আমাদের থানার ফোন নাম্বারটা ক্যারি করবে, তোমরা হেল্পলাইন নাম্বার যেমন জানো, কোনো রকম প্রবলেমে পড়লে, কোনো রকম অসুবিধায় পড়লে আমাদেরকে তোমরা অবশ্যই জানো। ভালো থাকো সবাই, আরও জানো এই বিষয়ে, এবং কোনো রকম কোনো অসুবিধা থাকলে আমাদেরকে যোগাযোগ করবে। থ্যাংক ইউ। আর হ্যাঁ, ওকে অবশ্যই এটা আমি বলতে ভুলে গেছি যে বিধান শিশু কল্যাণ সমিতি যারা আছেন এনারাও কিন্তু তোমাদের এই লিগাল অ্যাওয়ারনেস নিয়েই কাজ করছেন। তো ওনাদের কন্ট্যাক্ট নাম্বার যা আছে বা হেল্পলাইন নাম্বার যেটা আছে, এটা অবশ্যই তোমরা কালেক্ট করে রাখবে। কোনো রকম আমাদের যদি অসুবিধা করতে হবে আমাদেরকে যোগাযোগ করবে। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ সম্মানীয় অফিসার ইনচার্জ পরশুরা থানা যিনি ছিলেন, সম্মানীয় শুভজিৎ দেব মহাশয়কে। এখন খুব সংক্ষেপে কিছু বলবেন তোমাদের জন্য আইনি সচেতনতার বিষয়ে, আইনি সচেতনতার কাজ বলবেন সম্মানীয় এখন বলবেন বিধান শিশু কল্যাণ সমিতির সদস্য সম্মানীয় মৃত্যুঞ্জয় কর্মকার মহাশয়, রিটায়ার্ড চিফ ভিজিলেন্স ইন্সপেক্টর ইন্ডিয়ান রেলওয়ে। টপিক উনি যে বিষয়ে বলবেন, সেফটি অফ চিলড্রেন ডিউরিং রেলওয়ে জার্নি, এই বিষয়ে আমাদেরকে সচেতন করবেন সম্মানীয় মৃত্যুঞ্জয় কর্মকার মহাশয়, রিটায়ার্ড চিফ ভিজিলেন্স ইন্সপেক্টর ইন্ডিয়ান রেলওয়ে। সকলকে আমার নমস্কার জানাই। এবার তোমাদের উদ্দেশ্যে আমি কিছু বলি। আচ্ছা, তোমরা তো সবাই রেলওয়ে জার্নি করেছো, রিজার্ভ আনরিজার্ভ জানো? কজন জানো বলো? রিজার্ভ কাকে বলে, আনরিজার্ভ কাকে বলে? জানো না জানো না আগে বলো। জানো রিজার্ভ কামরা কোনগুলো, আনরিজার্ভ কারমা কোনগুলো জানো না? আচ্ছা, ধরো তোমাদের বয়স সবার 12 বছর প্লাস না, 12 প্লাস সবাই, 12 নিচে কেউ আছো? হাত তুলো। আছো? তুমি যদি ট্রেনে জার্নি করো, তুমি তাহলে কি ভাড়া কাটবে নিজে বলো?
কারো সাথে নয়, জানো না? ঠিক, তাহলে আমি বলে, আরে না জানো জানো, আমি সব বলে দেবো। জানো না, জানো না। আচ্ছা, 12 বছরের ক্লাস কি হবে, ভাড়া কি হবে, জানো না? আচ্ছা দাঁড়াও, আমি এবার ঠিক আছে, বুঝে গেলাম, আমি বলছি আসছি। দেখো, ট্রেনে জার্নি করতে গেলে প্রথমেই তোমরা তো দু রকম ট্রেন আছে, এক হচ্ছে রিজার্ভ কম্পার্টমেন্ট আর একটা আনরিজার্ভ কম্পার্টমেন্ট। তাই রিজার্ভ কোনগুলো, যেগুলো সব মেল এক্সপ্রেস ট্রেন, ওগুলো সব রিজার্ভ কম্পার্টমেন্ট হবে, তাতে অনেক রকম ক্লাস আছে, সেসব দিকে আমি যাচ্ছি না। এবার লোকাল ট্রেনে যদি চড়তে হয়, সব কিন্তু আনরিজার্ভ, ওখানে কিন্তু সবাই যেতে পারবে। যার দেখবে 5-এর নিচে বয়স, তাদের কোনো ভাড়া লাগবে না। ঠিক, তাই দুটো একসাথে বলে নিই। এবার যদি রিজার্ভ কামরায় যায় কি হবে, যদি বলে করে আমি বাদ নেব, তাহলে কিন্তু ফুল ফেয়ার লাগবে। যদি বলে না আমি বাদ নেব না, আমার বাবা মার সাথে যাব, তাহলে কিন্তু কোনো টিকিট লাগবে না। কিন্তু এখানে একটা কথা আছে, যখন রিজার্ভ কামরায় 5-এর নিচে কোনো বয়সে কোনো চিলড্রেন যাবে, সেটা কিন্তু টিকিট যখন আসবে তখন কিন্তু বলে দিতে হবে। কেন বলবে, এটাও কথা ভালো করে শুনবে, কিন্তু এগুলো কিন্তু একদম ফান্ডামেন্টাল জিনিস, তোমরা ভালো করে মাথায় রাখো। ধরো কোনো অ্যাক্সিডেন্ট হলো, তাহলে ট্রেনে কতজন জার্নি করছিল ওই টিটি কিন্তু বলতে পারবে না। তখন ওই টিটি যার 5-এর নিচে বয়স এন্ট্রি করে নেবে, তার নাম, তার বয়স আর তার গার্জেনের নাম। বুঝলে না, বুঝলে না? আচ্ছা, এবার ধরো 5 থেকে 12, মানে 12-র নিচে, সে কি ভাড়া কাটবে? তোমরা তো ট্রেনে যাবে, তোমাদের এগুলো তো জানা উচিত সব। তাহলে ওদের হাফ ভাড়া লাগবে, আনরিজার্ভ কম্পার্টমেন্টে হাফ ভাড়া লাগবে। এবার যদি বলে আমি রিজার্ভ কম্পার্টমেন্টে যাবো, তখন কি হবে? তখন যদি বলে আমি বাদ নেবো, তাহলে কিন্তু ফুল ফেয়ার লাগবে। যদি বলে বাদ নেবো না, সেই কিন্তু একই ব্যাপার, হাফ টিকিটের পয়সা দিতে হবে, কিন্তু কোনো রিজার্ভের কোনো সিট দেবে না, সে কিন্তু বাবা মার সাথে যেতে পারবে। এবার সেটাও টিটিকে বলতে হবে যে আমার এই বয়স, হাফ ভাড়া আছে, আমি সিট নেবে না, আমাদের সাথে যাবে। বুঝলে সবাই? আচ্ছা, এবার ধরো লোকাল ট্রেনে জার্নি করে তো সবাই নিচে, আশা করি না, বলো লোকাল ট্রেনে তো সবাই চেপেছো নাকি না? আচ্ছা, লোকাল ট্রেনের স্টপেজের টাইমটা জানো? এবার আমি সেফটিতে আসি। স্টপেজের টাইম জানো? বলো, কতক্ষণ ট্রেনটা দাঁড়িয়ে থাকে, জানো না? মিনিমাম কত, ম্যাক্সিমাম কত? সে কি তোমরা ট্রেন যখন আসে, ভাবো না, একটা মাথা থেকে একটু বার করে ভালো যে কতটুকু হয়, কত? 1 মিনিট, 5 মিনিট নেবা? দেখো, মিনিমাম 30 থেকে 40 সেকেন্ড দাঁড়াবে, ম্যাক্সিমাম 2 মিনিট, তার বেশি কিন্তু ট্রেন দাঁড়াবে না। এক্সপ্রেস ট্রেনে আলাদা, সে সিগন্যাল দেবে, ওই আলাদা ব্যাপার। এবার ধরো তুমি ট্রেনে উঠতে যে, এবার একটা কথা, ধরো 1 থেকে 12 কিন্তু কোনো ছেলে ট্রেনে একা সিঙ্গেল জার্নি করতে পারবে না, জানো এটা? না, জানো না? 12-র নিচে যার বয়স সিঙ্গেল জার্নি অ্যালাউ নাই ট্রেনে, জানো? জানো না? তুমি একা ট্রেনে যেতে পারবে না, তোমার তো 12-র নিচে বয়স, অ্যালাউ নাই, তোমাকে কোনো গার্জেনের সাথে যেতে হবে। ঠিক? আচ্ছা, এবার তাহলে কি হলো, ট্রেনে ধরো এবার ওই 40 সেকেন্ডে তুমি ট্রেনে শুট হয়ে গেলে বাবা মার সাথে, মানে যারা 12-র নিচে পড়ছে, 12 পর তার সিঙ্গেল জার্নি করতে পারবে, সেটা ছাড়ো, তখন তোমরা কি করবে? কি ট্রেনে কান টানবো করবে না, পরে স্টেশনে নেমে যাবে? আরে বলো, আরে এগুলো হাসলে হবে না, জিনিসটা বুঝো। ধরো তুমি বাবা মার সাথে ছুট হয়ে গেছো, বাবা মা স্টেশনে রয়ে গেছে, তুমি আগে উঠে পড়েছো, ট্রেনটা ছেড়ে দিল, কি করবে তুমি? কোথায় যাবে? তোমাকে ঠিক করতে হবে আমি কোথায় যাচ্ছিলাম বাবা মার সাথে। পরে স্টেশনে নামা চলবে না, স্টেশন যেখানে শেষ হবে সেখানে নামতে হবে। নেমে কি করবে? এদিক ওদিক ঘুরবে। ধরো আমি ধরলাম, আরে তুমি কি ছুট হয়ে গেছিল, আমার সাথে চলো, তুমি চলে যাবে? এ বললো এর সাথে চলে যাবে না, যাওয়া চলবে না। তাহলে কোথায় যাবে সেটা তো ঠিক করতে হবে। তুমি দেখবে আরপিএফ দেখেছো, দেশগুলো তো চেনো ভালো, আরপিএফ এর পুলিশের মতো টেনশন থাকে তো। আর বড় বড় স্টেশনে জিআরপি আছে, গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ, সব স্টেশনে কিন্তু থাকে না। ওদের কাছে প্রথমে যাবে যে আমার এই ব্যাপার। আরেকটা কথা, যখন জার্নি করবে যেন মোবাইল নাম্বার থাকে, মাথায় যেন থাকে, লেখাতে নয়, লেখাতে হারিয়ে যেতে পারে, মাথায় মোবাইল নাম্বার থাকবে, বাবা অথবা মায়ের, কি আর যে কোনো যার হবে
ওখানে বলবে আমার এই ব্যাপার, আমি ট্রেন ছুটে গেছি, বাবা মা আসছে পরের ট্রেনে, তোমাকে ওখানে অ্যানাউন্স, তোমার সব ব্যবস্থা করে দেবে। আর এবার এখানে আর দুটো কথা বলি, এবার RPF এর তোমার একটা নাম্বার আছে 182, তোমায় কিন্তু সব কিছু হেল্প করবে। GRP কিন্তু করবে না, GRP প্যাসেঞ্জারের জন্য নয়, RPF প্যাসেঞ্জারের জন্য। থাকবে, মাথা থাকবে সব না থাকবে না? আচ্ছা, এবার তাহলে তুমি কোথায় যাবে সেটাও পেলে না, খুঁজে পাচ্ছ না, তাহলে কোথায় যাবে? এটাও টিটিকে ধরবে। টিটি কেমন ড্রেস করে? সাদা না? এই সাদা পরে কি করে? কালো। তবে আমি যা বলছি ও বলছে হ্যাঁ, তা টিটির কাছে যাবে। টিটি আবার কোথায় ওকে ব্যস্ত করলো, সে তো টিটি কাকে দিকে যাচ্ছে ধরবে সেই ব্যস্ত থাকে, তুমি দাঁড়িয়ে থাকবে। এই ব্যাপার, ও তোমাকে হেল্প করে। ধরো ওকেও তোমাকে হেল্প করা, তখন কোথায় যাবে? দেখবে স্টেশন মাস্টার খুঁজবে কোথায় লেখা আছে। এখন তো মাস্টার নেই, স্টেশন ম্যানেজার, ওনার কাছে গিয়ে বসবে যে আমার এই ব্যাপার, আমি বাড়ি ফিরবো, এই আমার নাম্বার, আমার ব্যবস্থা করবে। ঠিক? আচ্ছা, এবার ধরো তোমরা ট্রেনে জার্নি করছো, জার্নি করতে করতে কেউ বললো আরে এগুলো ঠাকুরের প্রসাদ, কোনো ঠাকুরের স্টেশনে এসেছো, তারকেশ্বরে উঠেছো, ঠাকুরের প্রসাদ খাবে। কেন খাবে না? আমি তো খেয়ে নেবো, তোমরা কেন খাবে না? আরে বলো, এমনি বলো না, না খেয়ে কি হবে? প্রসাদ তো খেতে তো হবেই, ঠাকুর বলে মাথায় কবলে ঠিকই খেয়ে নেবে। হ্যাঁ, তাতে লাভ কি আর ক্ষতি কি সেটাকে বলো? লাভ কিছু হবে? হ্যাঁ, হতেও পারে, যদি কিছু তার মধ্যে না আসে, মেশানো থাকে, তাহলে লাভ হবে। দুটো জিনিস হবে। আর যদি কিছু মেশানো থাকে তাহলে লাভ হবে না। তাহলে প্রথম কথা, খাবে না, আমার লাভের দরকার নাই, আমি খারাপটাই আগে ভাববো। তাহলে খারাপ হয়েছে কিছু খাবে না। কোনো স্টেশনে কোথাও হারিয়ে গেলে কারোর সাথে যাবে না, যেই বলুক সে। যদি মনে করে হারিয়ে গেছে তাহলে কি করবে? তোমাদের নাম্বারও নাই, কি করবে? এটাও মাথা রাখবা। তোমরা এখানে অনুষ্ঠানে তো এসেছো, এখানে কোথাও নাম্বার দেওয়া আছে? এই আছে, ভালো থাকে আছে নাম্বার, তাহলে বিহারে ফোন করো, তোমার ব্যবস্থা কিন্তু হয়ে যাবে। তোমাদের নাম্বার নাই, নাম্বার মুখস্থ নাই, কিছুই নাই, তাহলে ওইটা তো তখন বিহারের নাম্বার তোমার মুখে কিছু একটা তোমাকে করতে হবে। তা বিহারকে ফোন করবে, তোমার সব ব্যবস্থা তাড়াতাড়ি করে দেবে। আর বিহারের নাম্বার মুখস্থ করে রাখো সবাই, লেখা আছে। বড় দিকে কথা একবার সবাই। ব্যাস, এইটা মাথায় রাখবে, সব কাজে লাগবে, শুধু রেল জার্নি নয়, তোমার ওই দৈনন্দিন জীবনে কোনো প্রবলেম হলে সবেতেই কাজে লাগবে। এবার কি, হ্যাঁ এবার বলি তোমাদের, তাহলে ট্রেন জার্নি হলো। এবার ধরো তোমরা ট্রেনে জার্নি করছো, ট্রেনে কি লেডিস কম্পার্টমেন্ট আছে? দেখেছো কোনোদিন? আছে? দেখেছো না? বসেছো না? ব্যাস, গুড। এবার সেখানে বসলে, তোমরা বসলে, ধরো একটা 12 বছরের নিচে ছেলে ঢুকলো, মেরে বার করে দেবে? কেন? আমি ওরা বার করে দেবো। কেন বার করবো না? কেন? কেন? 12 বছরের নিচে একটি ছেলে ঢুকে গেছে, তাহলে তোমাকে বার করে দেবে না বসাবে? কোনটা বলো? দেখো, রুল হচ্ছে 12 বছরের নিচে যদি কোনো ছেলে বয়, যদি কোনো লেডিসকে আমরা অ্যালাউ আছে, এটা কিন্তু রেলওয়ে বোর্ডের নিয়ম, সে কিন্তু যাবে ওখানে। ধরো তার মা যাচ্ছে, তার একটা 12 বছরের নিচে ছেলে আছে, ও কিন্তু মায়ের সাথে লেডিস কামরাতেই যাবে। ঠিক? এবার ধরো তোমাদের কোনো ফ্যামিলি মেম্বার কোনো ট্রেনে কোথাও গেছো, টিকিট পাও না, তাহলে ট্রেনটা ফিরতে হবে। কোথাও গেছো, ধরো টিকিট সব ক্যান্সেল করলে, যে টিকিট কি হয়তো কোনো কারণে টিকিট কাটা হয়নি, তুমি কিন্তু বাড়ি ফিরবে অথবা যাবে, তাহলে তুমি কি করবে? ভালো তো শুনে না, যে কোনো একটা কম্পার্টমেন্টে মায়ের সাথে উঠে যাবে, কিন্তু লেডিস থাকতে হবে। মা যদি যায়, যাবে, টিটিকে বলবে আমার এই অবস্থা, আমি টিকিট কাটতে পারিনি। আর যদি স্টেশনে টিকিট কেটে ফেলে, লোকালে গিয়ে এক্সপ্রেসে, সেটা করতে পারে। আর যদি কিছুই না করে, টিটিকে বলবে আমি ট্রেনে জার্নি করবো, এই পর্যন্ত যাবো, টিটি কিন্তু সব ব্যবস্থা করে দেবে, ট্রেন থেকে নামাতে পারবে না। যদি বলে আমার না কিছু পারছে না, নামাবো, তখন লেডি আর পিপ দিয়ে তাকে পরে স্টেশনে পাঠিয়ে দেবে, কিন্তু নামিয়ে দিতে পারবে না। এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, এবার লেডিসের কিছু কিছু তোমাদের কোটা আছে। ধরো ট্রেনে জার্নি করছো, তোমাদের কিন্তু স্লিপার ক্লাস আর থার্ড এসি, এসি বেশি বোঝে তো, আবার সেকেন্ড এসি, ফার্স্ট এসি, থার্ড এসি, এসি ইকোনমি, অনেক ক্লাস আছে। থার্ড এসি পর্যন্ত তোমাকে যে কোনো ক্লাসে কিন্তু তোমাদের কোটা আছে। লেডিসের কোটাতে
টিকিট বুক করতে পারবে, স্লিপারেও আছে, যেতেও আছে। ঠিক আছে না? বুঝলে না ব্যাপারটা? বুঝলে না? তোমরা যাও না বলে বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের গার্জেনরা ব্যাপারটা বুঝে যাবে সবাই, যদি কেউ থাকে এখানে গার্জেন ব্যাপারটা বুঝে যাবে। লেডিস কোটা বলে কিছু কোটা আছে, সেটা রেলের উপর থেকেই করে। আচ্ছা এই যে সব রেলের নিয়ম তাহলে করে কি? কে? আমরা? তাহলে কে করে? রেলের বোর্ডে চেয়ারম্যান। ঠিক? যা করবে রেলওয়ে বোর্ড করবে, কিন্তু তাছাড়া কেউ করতে পারবে না। এখান থেকে সব ডকুমেন্টস যাবে, এই হবে, সব পাস করে দেবে যেগুলো করা। ঠিক আছে তো? আচ্ছা এবার ধরে যে ট্রেনে সব থেকে নারী পাচার কিন্তু বেশি হয়। বাসে ঘাটের থেকে ধরো বাস গেল কি কোনো ট্রাকে নিয়ে যাচ্ছে, তাকে কিন্তু রাস্তায় ধরে নেবে পুলিশ, কিন্তু রেলে কিন্তু ধরতে পারবে না। তাহলে যখন নারী পাচার হয় কিংবা যখন চিলড্রেনদের পাচার করে দেয়, তখন কিভাবে নিয়ে যায় বলতে পারবে কেউ? এই জন্য আমাকে খালি নিয়ে যায়, আমাকে ধরে ফেলবে, সে তো লোককে বলে ফেলবে। যদি আমার মুখটা বাঁধা থাকে লোকে দেখতে পাবে মুখটা বাঁধা কেন, তাই কিভাবে নিয়ে যাবে? যেটা হয় এটাই কিন্তু ঘটছে। দেখো মুখে বাঁধা থাকবে, বোরখা পরে, বোরখা বোঝো তো, মুখটা পুরো ঢাকা থাকবে, পাটা শুধু খোলা থাকবে, নাহলে হেঁটে হেঁটে যাবে কি করে? তাহলে এবার যাচ্ছে, ধরো আমাকে তোমাদের কাউকে নিয়ে যাচ্ছে, ভাবো শুধু ভেবে নাও যে আমাকে নিয়ে যাচ্ছে, তখন তুমি কি করবে? করতে তো হবে, তোমাদের বাঁচতে তো হবে, তখন কি বুদ্ধি অ্যাপ্লাই করবে? বুদ্ধি কিন্তু একটা অ্যাপ্লাই করতেই। ধরো কোনো ক্লাসে বসিয়ে যে তোমাকে তো সেই অন্য ক্লাসে নিয়ে যাবে না, সে তোমাকে যেখানে নিয়ে যাবে দুটো না হলে চারটে লোক থাকবে, ছটা লোক থাকবে, নাহলে 75টা লোক থাকবেই। তখন তুমি কি করবে? দেখো তোমার পা যদি ফাঁকা থাকে, তুমি পায়ে করে লোককে আঘাত করবে, পাশের প্যাসেঞ্জার। যদি কারো ক্ষেত্রে ঘটে, আমি বলছি না কারো ক্ষেত্রে ঘটবে, ঘটতেও পারে, আঘাত করলে সে বিরক্ত হবে, বিরক্ত হয়ে কিন্তু তোমাকে বলবে আরে তুমি শুধু আমাকে পায়ে এরকম করছো, কেন করছো? তখন যদি দেখবে কিছু বলছে না, তখন তুমি দেখবে ওই বোরখাটা তুলে দেবে, তখন আসল রহস্য বেরিয়ে যাবে। তা তুমি করবে না, সে তুলবে। তোমার তো হাত পিছন দিকে বাঁধা থাকবে, মুখ বাঁধা থাকবে, ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই কিন্তু এক। তখন এই পা দিয়ে তোমাকে পাশের প্যাসেঞ্জারকে বিরক্ত করতে হবে, তখনই দেখবে তোমার উপরে মানে তো বাঁচার রাস্তা রইল, কিছু না হলে 50% বাঁচার রাস্তা রইল। নাহলে ট্রেন থেকে নেমে গেলে তার তোমার কেউ হদিস পাবে না। ঠিক? তাহলে তোমার ট্রেনে যদি এবার জার্নি করো, তোমাদের কিছু প্রিকশন নিতে হবে। ফার্স্ট হচ্ছে, এবার বলে দিয়ে লাস্ট বলছি আমি, প্রথমে বাবা মার নাম্বার রাখ। যদি ট্রেনে হারিয়ে যাও, কোথাও যখন নামবে না, তখন লাস্ট স্টপেজে নামবে, তারপর যেগুলো আগে বললাম ওইভাবে কাজ করবে। ঠিক? আচ্ছা এইবার আরপিএফ করবে 182, মনে রাখবে আরপিএফ এর নাম্বার, হেল্প করে দেবে 182। আর যদি হচ্ছে তোমার উইমেন হেল্পার নেম হচ্ছে 1091, মনে রাখবে 1091। চিলড্রেনদের তাহলে কত? 1098। জানো তো সব? এইটা তোমরা জানো না? 1098 আর 1091, 182, এই তিনটে মনে রাখবে, আর বেশি মনে রাখতে হবে। আর একটা শব্দ হলো ইউনিফর্ম 139, 139। আচ্ছা এবার তোমার একটা বলো তো, তোমাদের জিজ্ঞাসাই করি, তোর লোকাল ট্রেনে টিকিট কাটতে পারো নিজের মোবাইলে? কেউ পারো? একজন অন্তত বলো আমি পারি। কেউ পারো না, কেন পারো না? মোবাইল তো খুব ঘাটো। ইনস্টাগ্রাম জানো? জানো? ফেসবুক জানো? হ্যাঁ হ্যাঁ জানে, অনেকেই জানে, সব জানে। এখন বলছে না সব জানে। তাহলে এইসব করতে পারো, এইগুলো তো কাজের জিনিস, এগুলো শেখো। লোকাল ট্রেনে কীভাবে টিকিট কাটো, কিছুই লাগবে না, তোমার স্কুলের আইডি দিয়ে লোকাল ট্রেনে টিকিট কাটাচ্ছো। মেট্রোতে চেপেছো, তা মেট্রো তো লাইন দিয়ে টিকিট কাটতে হবে, ওটা তো শিখে যাও। হ্যাঁ তাহলে সেইগুলো সব অ্যাপ ডাউনলোড করে নিজেকে একটু শিখতে হবে। যদি কারো শেখার ইচ্ছা থাকে বিহানের নাম্বারে ফোন করবে, আমরা ওখান থেকে শিখিয়ে দেবো, যদি কারো শেখার ইচ্ছা থাকে। ঠিক? এইটুকু শেষ করলাম। ধন্যবাদ সম্মানীয় মৃত্যুঞ্জয় কর্মকার মহাশয়কে। এখন আমরা সংক্ষিপ্ত বক্তব্য শুনব শ্রীমতী পাপিয়া বিশ্বাস মহাশয়ের কাছ থেকে, অফিসার ইনচার্জ অফ আরামবাগ ওমেন্স পুলিশ স্টেশন, আরামবাগ ওমেন পুলিশ স্টেশনের ওনার টপিক
various facility of police station for safety and protection of children. এ বিষয়ে সংক্ষিপ্ত বলবেন আরামবাগ ওমেন পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ সম্মানীয় পাপিয়া বিশ্বাস মহাশয়। বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে যে আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে সেখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বিহান শিশু কল্যাণ সমিতিকে অনেক ধন্যবাদ। আজকে এখানে আসতে পেরে তোমাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। তোমরা তো এতক্ষণ ধরে অনেক কথা শুনলে, সব স্যাররা যা বললেন মনে আছে তো? কারোর গলা শুনতে পাচ্ছি না, মনে থাকবে তো? নাকি এই ঘরটা থেকে বেরিয়ে যাওয়ার পরে সব মাথা থেকে বেরিয়ে যাবে? বেরিয়ে যাবে না তো? তোমরা মোটামুটি সবটাই শুনেছো এবং আরো পরে শুনবে। তো আমি এটারই জিস্টে তোমরা কি বুঝলে বলো তো? কি করা উচিত, কি করা উচিত নয়, তোমরা বলো। তোমরা সব শুনে নিয়েছো, নতুন করে এখন আর কিছু তোমাদেরকে এখন না বললেও চলবে। তোমাদের এই বয়সে কি করা উচিত? পড়াশোনা করা উচিত নাকি পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছু? হ্যাঁ, মেইন ফোকাসটা তোমাদের পড়াশোনার উপর থাকবে। তো তোমরা এই স্কুলে আসছো, স্কুলে আসতে ভালো লাগে তো? কেন ভালো লাগে? প্লিজ বলো না যে শুধু পড়াশোনা করার জন্য ভালো লাগে। এই যে স্টেজটা তোমরা এখন আছো, আমরাও ছিলাম স্কুলে, যে এই যে সময়টা, এটা কিন্তু আর কোনোদিনও ফিরে আসবে না। বন্ধু আছে, সবার সাথে গল্প, পড়াশোনার মাঝখানে কিন্তু খেলাধুলা, গল্প, এই যে স্কুল জীবনটা, এই স্কুল লাইফটা কিন্তু কখনো ফিরে পাবে না। তো এইটা কিন্তু সারা জীবন তোমরা মিস করবে। তো এখন যেটাতে আছো তোমরা, সেই সময়টাকে খুব ভালো করে উপভোগ করো, পড়াশোনার সঙ্গে সঙ্গে সব কিছু করো, কারণ এই সময় কিন্তু আর ফিরে পাবে না। এবার তোমাদের ছোট কয়েকটা কথা বলবো। তোমরা স্কুলে আসছো, কিসে আসো? সাইকেলে। তো অনেকটা দূর, মানে বাড়ি থেকে একসাথে আসো না একা একা? আচ্ছা, এই যে একসাথে আসছো, শুনেছো স্যার একটু আগেও জিজ্ঞাসা করছেন তোমাদের রাস্তাঘাটে কখনো কোনো রকম সমস্যা হয়? কিরকম সমস্যা? পথে তোমাদেরকে ধরো একদল ছেলে আটকে কিছু জিজ্ঞাসা করছে, তোমার নাম জিজ্ঞাসা করছে, কথা বলার চেষ্টা করছে, বা কোনো রকম ডিস্টার্ব করার চেষ্টা, এরকম কি কখনো হয়েছে বা কারোর সাথে হতে দেখেছো? ঠিক আছে, ভালো কথা হয়নি, কখনো যেন না হয়। কিন্তু হলে তোমরা কি করবে? বলে কি, মানে তোমার নাম জিজ্ঞাসা করেছে, ধরো 4 জনের মধ্যে তোমার নাম জিজ্ঞেস করেছে, শুনে কি তুমি খুশি হয়ে চলে আসবে? কারণ এটা তো খুশি হওয়ার কিছু নেই, ঠিক আছে? তো তোমরা কি করবে? করণীয় কি? স্কুলে এসে স্যার ম্যাডামদেরকে জানাবে। ধরো টিউশন থেকে যাওয়ার সময়, টিউশন থেকে বাড়ি ফেরার সময় হচ্ছে, তাহলে বাড়ি গিয়ে জানাবে। ধরো 1-8 দিন হলো, সেটা আলাদা জিনিস, বিচ্ছিন্ন ঘটনা হয়ে গেছে, তুমিও গুরুত্ব দিলে না। কিন্তু এটা ধরো রোজ হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ যে একটা জায়গা আছে রাস্তার, পার্টিকুলার ওই জায়গাটাতে প্রতিদিনই একদল ছেলে যেই যাচ্ছে তাকে ডিস্টার্ব করছে, তাহলে এটা তো জানানো উচিত। তো তোমরা ছোটরা তো কিছু করতে পারবে না এবং সেটা ভাববে না, এই যে ছোট আছো একা কিছু প্রতিবাদ করতে হবে না। জাস্ট এই ঘটনাটা, যে এই জিনিসটা স্যার ম্যাডামদের চোখে দাও বা নজরে দিতে হবে বা বাবা মাকে বলতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এটা একটা জিনিস হলো যে কোনো কিছু চেপে রাখবে না। কোনো অন্যায় দেখছো বা তোমার সাথে করছে, এটা কিন্তু কখনো ভাববে না যে আমি এটা বাড়িতে বললে বা স্কুলে বললে আমাকে বকা খেতে হবে না, বকা খেতে হবে না। তোমরা বলতে শেখো, এবং এখন কিন্তু সবাই বলছে। এই যে সাহস, তোমাদের কোনো কিছুতে ভয় পেয়ে গেলে হবে না। আর থিওরি যে তোমরা এটা করবো ওটা করবো না, করো। কিভাবে করবে? কিছু না পারো বড়দেরকে জানাও, বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকটা কথা, এই যে স্কুলে আসছো, যেটা পিপি স্যার তখন বললেন গুড টাচ ব্যাড টাচ, এটা তোমরা জানো তো? এটা
এটা সম্পর্কে আইডিয়া আছে তো? আমাদের শরীরকে টাচ করলে সেটা কোনটা গুড কোনটা ব্যাড মিনিমাম আইডিয়া তোমাদের আছে। তো এইটা যখন কখনো দেখবে যে এটা ঘটছে না, মানে আমাদের এখানে হাতে টাচ করলে এটা অবশ্যই গুড টাচ, তাই তো? কিন্তু এরকম আমাদের শরীরে কিছু পার্ট আছে যেখানে নর্মালি কেউ টাচ করতে পারে না। তো এরকম ঘটনা যদি কারোর সাথে হয় অবশ্যই সেগুলো জানাবে। মানে সেই ঘুরে ফিরে আমি একটাই কথা বলবো, কোনো রকম অন্যায় হচ্ছে কারোর সাথে সেটা কিন্তু তোমরা সবসময় জানাবে, কোনো সময় ভয় পেয়ে নিজেদের মধ্যে লুকিয়ে রাখবে না। ধরো তুমি স্কুলে বলতে পারছো না, বাড়িতে বলতে পারছো না, একটা নাম্বার আছে, সেই নাম্বারটা যেটা তখন ও বললো হেল্পলাইন, তাই তো? চাইল্ড হেল্পলাইন নাম্বার আছে, সেই নাম্বারটাতেও ফোন করে তুমি কিন্তু সেখানে বলতে পারো যদি তোমার মনে হয় যে আমি আর কাউকে বলতে পারছি না। সেই নাম্বারটা কত? 1098 মানে 1098, মনে থাকবে। এবার ধরো আরেকটা নাম্বার আছে, পুরসুরা থানার নাম্বারটা তোমরা সবসময় সঙ্গে রাখবে। তেমনি আরামবাগ মহিলা থানার নাম্বারটা কি বলে দেবো? তোমরা নোট ডাউন করে নেবে। সবাই না লিখতে পারলে পরে বান্ধবীদের কাছ থেকে নিয়ে নেবে, নাম্বারটা লিখে নাও। 03211 03211 254281। আরেকবার বলছি 03211254281। এটা হচ্ছে আরামবাগ মহিলা থানার নাম্বার। কোনো সময় কোনো রকম অসুবিধা হলো তাহলে কিন্তু তোমরা এই নাম্বারে ফোন করে সেটা জানাতে পারো। আর এখন কিন্তু আমার কাছে অনেক ফোন আসেও, তোমরা এটাও শুনলে যে 18 আগে বিয়ে করা যাবে না। তো 18 আগে কিন্তু সেই মেয়েটি নিজের ইচ্ছাতে বা তার বাবা মা কেউই কিন্তু তাকে জোর করে বিয়ে দিতে পারবে না। তো কালকে আমার কাছে একটা ফোন এসেছিল যে মেয়েটি 17 বছর বয়স, তার বাবা মা তাকে জোর করে বিয়ে দেওয়ার কথা ভাবছে। মেয়েটি কিন্তু আমাকে ফোন করেছিল এবং এই রকমের ফোন কিন্তু এখন আমার কাছে অনেক আসে। মানে কি তোমরা এখন জানছো, তোমাদের মধ্যে থেকেই যারা শুনছো এরকম ঘটনাটা কিন্তু ফোন মানে এখন এই ইন্টারেক্টটা করতে পারছো, এটাই আমার বলা। তো মা বাবাকে ডাকা হয়েছিল, কথা হয়েছে এবং তারা বলেছে কোনোভাবেই এখন মেয়ে বিয়ে দেবে না। তো তোমরা কখনো ভাববে না যে আমি এটা বলবো, কিভাবে বলবো, কোথায় গেলে সাহায্য পাবো। অবশ্যই নিঃসংকোচে আমাদেরকে জানাতে পারো, সবসময় আমরা তোমাদের পাশে আছি। আরেকটা কথা, একটু আগে তোমরা শুনলে যে ট্রেনে গেলে অচেনা মানুষের কাছ থেকে কোনো প্রসাদ খাবে না। কেন? কারণ আমি ওই মানুষটাকে চিনি না, সে আমার ক্ষতি করতে পারে। তো ঠিক এটা তো শুধু প্রসাদ খাওয়ার ব্যাপারে নয়, এটা তো সব ক্ষেত্রেই হবে, তাই তো? ধরো তুমি কোথাও যাচ্ছ, অচেনা লোকের সাথে কথা বলবে না, তাহলে এটা ফোনে কেন হয় না? তোমরা তো ফোনে তোমাদের হোয়াটসঅ্যাপ আছে এখন, হ্যাঁ না হ্যাঁ বলেছো, অবশ্য সামনে সবাই হ্যাঁ বলেছে যে হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে। ফেসবুক আছে, ফেসবুক কম বেশি সবার ফোনেই আছে, সে নিজের অ্যাকাউন্ট হোক না মা বাবার অ্যাকাউন্ট হোক। একটাই কথা, তোমরা কিন্তু এখনো অতটা বড় হওনি যে এই যে সোশ্যাল মিডিয়া, এই ফোনের ব্যাপারটা জানতে পারবে। এটা কিন্তু খুব বড় ট্র্যাপ, কত বড় ট্র্যাপ তোমাদের কোনো আইডিয়া নেই। তো একটা জিনিস ভাবছো, তুমি যখন প্রসাদটা একটা অচেনা লোকের কাছ থেকে নিচ্ছ না, ঠিক তেমনি তুমি অচেনা লোকের সাথে কেন কথা বলবে যাকে তুমি চেনো না, জানো না? কি বেসিসে তোমরা কথা বলো? যে তার একটা সুন্দর ফটো আছে, ঠিক আছে, নাম বললো, বাড়ি কোথায় বললো, তুমি কিন্তু চেনো না, তোমার বাড়ি আশেপাশেও নয়, কিন্তু দেখলে তোমার সাথে ভালোভাবে কথা বলছে, ব্যাস কথা বলা শুরু করে দিলে। তুমি কি একদম শিওর যে নামটা বলছে সেটাই সেই ছেলেটা বা সেই মেয়েটা, যার ফটো দেখতে পাচ্ছ সেটাই নয় তো? তাহলে চোখ বন্ধ করে ফোন রিলেটেড এই ব্যাপারগুলোতে তো বিশ্বাস করা উচিত নয়। তাহলে আমি যেখানে বিশ্বাসই করবো না সেখানে আমার পার্সোনাল তথ্য কোনো কিছু শেয়ারও করবো না, তাই তো? মনে থাকবে যে আমি তার সাথে ভিডিও কলে কথা বলবো না, তাকে আমার কোনো পার্সোনাল ফটো দেবো না। কারণ একটু আগে স্যারের কাছে শুনলে না, এআই এর যুগে এখন এআই কিন্তু অনেক কিছু হতে পারে। তুমি একটা ভালো ফটো দেবে, সেই ফটোটা কিন্তু
বিকৃত করে সেটাকে তখন ভাইরাল করে দেওয়ার জন্য ব্ল্যাকমেল করবে। এবং এই ঘটনা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। তুমি যাকে বিশ্বাস করছো সে কি আদৌ বিশ্বাসযোগ্য, এটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। কথা বলছো, কতটুকু কথা বলবে সেটা তোমরা ডিসাইড করবে, ভালো কথা, কিন্তু অবশ্যই সেটা বুঝে শুনে। এখন কিন্তু এই যে চাইল্ড ট্রাফিকিং শুনলে এটা কিন্তু ভীষণ পরিমাণে বাড়ছে, এই ফোনের জন্যই হচ্ছে। যাকে চেনে না তার সাথে কথা বলছে, বন্ধুত্ব বাড়াচ্ছে, বিয়ের একটা প্রতিশ্রুতি দিচ্ছে বা কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, এইভাবে নিয়ে গিয়ে সেই মেয়েটাকে বাইরে বেঁচে দিচ্ছে। তো এগুলো তোমাদেরকে সচেতন হতে হবে এবং তোমাদেরকে আরো 5 জনকে সচেতন করতে হবে। কোনো কিছু ভুল করে ফেললে সেটা সরাসরি এসে আমাদেরকে জানাও, স্কুলে জানাও, বাবা মাকে জানাও। মোট কথা হচ্ছে জানাও। কোনো সময় ভয় পাবে না যে আমি অন্যায় করে ফেলেছি, এটা বললে আমি আবার বকা খাবো। একবার বকা খাবে, অ্যাটলিস্ট তার পরের বার তো ভুলটা হবে না, তাই তো? মনে থাকবে? তাহলে এখন সবার নিশ্চয়ই বড় হয়ে কিছু না কিছু হওয়ার ইচ্ছা আছে, তাই তো? নাকি বিয়ে করে রান্না বান্নার ইচ্ছা? রান্না বান্না সবাই করবে, তাহলে নিজেকে খেতে গেলে নিজেকে রান্না করতে হয়। আমিও রান্না করি প্রতিদিন, ঠিক আছে? টেস্টি রান্না করে নিজেকে খেতে হবে, কিন্তু পড়াশোনা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। সবার তো নিশ্চয়ই ইচ্ছা আছে, কেউ টিচার হতে চাও, যার যার যেটা স্বপ্ন আছে, তাই তো? পুলিশ হতে চাও, আছে তো? তাহলে সেটার জন্য কি লাগবে? পড়াশোনা, ডিগ্রিটা লাগবে। 12 ক্লাস পাস করে উচ্চ মাধ্যমিক পরে কোন লাইনে গেলে আমি কি হব, এইটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। একদম ধ্যান জ্ঞান রাখো। এই যে 18 কথাটা মাথাতেও আসবে না যে 18 হয়ে গেছে মানে এবার আমি বিয়ের জন্য প্রস্তুত। না, তুমি ভাববে আমি কি বিয়ের জন্য প্রস্তুত, মানে আমি কি নিজের খেয়াল রাখতে পারবো, এটা মনে করবে। আমাকে তো সেই নিজের দরকারের জন্য কারোর সামনে হাতটা পাততে হয়। মানে এখন আমি মা বাবার সামনে পাচ্ছি, তারপরে কি স্বামীর সামনে পাততে হবে, সেটা কি ভালো লাগবে? নাকি ভাববে আমি নিজের পায়ে দাঁড়িয়ে ইনকাম করব? সেটা সরকারি বেসরকারি ম্যাটার করছে না, আমি নিজে ইনকাম করব, তারপরে আমি নিজের মা বাবার খেয়াল রাখবো, প্লাস আমার খেয়াল রাখবো, যাতে কোনো কিছু হলে দরকার পড়লে আমাকে অন্য কারোর সামনে হাতটা না পাততে হয়। এইটাই মাথায় ঢুকিয়ে এগোবে। কারণ এখন মেয়েরা কিন্তু সব জায়গায় এগিয়েছে। দেখতে পাচ্ছ এখন উইমেন্স ওয়ার্ল্ড কাপে, দেখেছো? তাহলে মেয়েরা সব পারে, কিন্তু তার জন্য কিন্তু পড়াশোনাটা করতে হবে। এই যে থানায় অনেক সময় এরকম আসছে, 6 অবধি পড়াশোনা করেছে, ক্লাস 10-11 অবধি পড়াশোনা করেছে, কিন্তু সে কিন্তু একটা অ্যাপ্লিকেশন লিখতে পারছে না, তার সামনে একটা পেজ আমি একটা বই খুলে দিলে সে পড়তে পারছে না। তাহলে এরকম পড়াশোনা করার তো কোনো মানে নেই, আছে কি? যে একটা দরখাস্তই লিখতে পারছে না, সেটা কি ধরনের পড়াশোনা? তাহলে যে লোককে দেখিয়ে আমি 12 ক্লাস পাস হয়ে গেছি এরকম নয়। শিক্ষাটা হলো প্রকৃত শিক্ষা, যেটা তুমি বাইরে কাজে লাগাতে পারবে। তোমার কাছে দুটো মানুষ এলে তাকে একটা দরখাস্ত লিখে দিতে পারবে, তাকে দুটো ভালো বোঝাতে পারবে, একটা বাচ্চাকে তার পড়াটা বুঝিয়ে দিতে পারবে। মানে ধরো তুমি 12-এ পড়ো, তোমার কাছে ক্লাস 6-এ একটা বাচ্চা এসে যেন বলতে পারে দিদি এটা আমাকে একটু বুঝিয়ে দাও, সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা, তাই তো? সেইভাবে এমন না যে মা বাবা দেখছে 7টা থেকে 9টা অবধি পড়ছো কিন্তু আদতে কিছুই পড়ছো না, তুমি ভাবছো আমি 9টার সময় উঠে টিভিটা দেখে ঘুমিয়ে পড়বো, এরকম পড়াশোনা করতে হবে না। জ্ঞানটা ভেতর থেকে আসবে আর সেটাই সারা জীবন তোমার সঙ্গে থাকবে। এত কথা শুনছো, মাথার মধ্যে একটা জিনিসই গেঁথে নাও যে আমাকে বড় হতে হবে, জীবনে নিজের পায়ে দাঁড়াতে হবে। যে যাই বলুক, অনেকে মিষ্টি মিষ্টি কথা বলবে, তুমি ভাববে যে একটা শিক্ষিত ছেলে কিন্তু একটা অশিক্ষিত মেয়ে, অশিক্ষিতই বলছি, যে একটা 8 পাস মেয়েকে পছন্দ করবে না। তাহলে যে একটা 8 পাস মেয়েকে বিয়ের প্রস্তাব দিচ্ছে বা ভালো ভালো কথা বলছে, সেও নিশ্চয়ই 7-8 পাসই, সেও একটা লেবারই হবে, একটা কার্পেন্টার হবে, সে একটা রাজমিস্ত্রি। আমি কিন্তু কাউকে ছোট করছি না, শুধু বুঝতে হবে তুমি যখন তোমার ভবিষ্যৎটা ভালো জায়গায় দেখতে চাইছো, যে তুমি ভালোভাবে থাকবে, সবকিছু নিজের ইচ্ছা মতো করতে পারবে, তাহলে তোমাকেও সেই জায়গাটাই যেতে হবে, তাই তো? নাহলে ভাবো একটা মাস্টার ডিগ্রি পাস করা ছেলে কি ক্লাস 8-এর মেয়েকে বিয়ে করবে? সে তো কিছু জানেই না। তাহলে নিজেকেও এইভাবে ভাবো যে আমাকেও বড় হবো যাতে আমি নিজের পছন্দের ছেলেটাকে বিয়ে করতে পারি। তো 18-20 এগুলো ভাববে না, আগে নিজের পায়ে দাঁড়াবো, তারপরে বিয়ে করবো।
আর কোনো অসুবিধা হলে বললাম আমাদেরকে জানাবে। আরেকটা নাম্বার আছে যেটা সবাই আশা করি জানো, 100, এই নাম্বারটাতে ফোন করলেও আমাদেরকে পাবে। ঠিক আছে, শুধু বলতে শেখো, এক্সপ্রেস করতে শেখো। সবাই ভালো থেকো। আর আরেকটা কথা, আরেকটা নাম্বার, এখানে যে নাম্বারটা বললে বিহার শিশু কল্যাণ সমিতির যে নাম্বার আছে ওটাকেও ভালো করে নোট ডাউন করে নাও। কোনো সমস্যা হলে এখানে ফোন করবে, সঙ্গে সঙ্গে তোমরা হেল্প পাবে। ঠিক আছে, আর কারো মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবে। এমন করবে না যে এটা বললে আমাকে নিয়ে কি ভাববে, কেউ কিচ্ছু ভাববে না। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে। হ্যাঁ, তো অনেক অনেক ধন্যবাদ জানাই সবানিয়া, যিনি ওমেন পুলিশ স্টেশন আরামবাগ কোষে এসেছিলেন তার মূল্যবান বক্তব্যের জন্য। সবানিয়া ভাষার ইনচার্জ পাপিয়া বিশ্বাস মহাশয়কে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। এখন আমরা একটা কবিতা শুনবো। কবিতা বলবে ভাঙামোড়া সারদামণি বালিকা বিদ্যালয়ের শুভশ্রী কোলে। শুভশ্রী কোলে। নমস্কার। আজ আমার নিবেদন কবি শুভ দাশগুপ্তের লেখা কবিতা আমি সুভাষ। তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা এত ফুল, তুমি ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে। 56 বছর আগের এক মধ্যরাতে এলিগিন রোডের 3 তলার ঘরে আলো জ্বলছিল। চাদর গায়ের এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের জল সতর্ক সজাগ চোখে দেখছিল। তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে। দেশের মানুষ কাক পক্ষী কেউ টের পায়নি। তুমি চলে যাবার পর 56টা শীত বর্ষা গ্রীষ্ম উঠাও। তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর পাড়া ও পাড়া সব মাটিতে তোমার অনুস্বর পায়ের ছাপ, সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ। পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খেপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তুমি তাই পাথর। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাল, তারা রইল সুখে। ভারতবর্ষের টাকায় তাদের সুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের সই সাবুত, তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত, আমরা বড় লোকেদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি। ইংরেজ এদেশের ধন সম্পত্তি লুট করত, আমরা দেশটা বেঁচে গেছি। ইংরেজ দিয়েছে চাবুক লাঠি গুলি, আমরা দিয়েছি মস্তান মাফিয়া নেতা আর গুলি। ইংরেজ দিয়েছে কালাপানি সেলুলার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবিলা আর আইন সভায় আরাম গায়ারাম খেল। 56 বছর আগে এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে। স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন
তুমি ফিরে আসোনি। স্বাধীনতা এসেছে, তার কাঁধের ঝুলি করে নিয়ে এসেছে ভোট নামক রাজস্ব যোগ্য, গণতন্ত্র নামক চিরায়ত মৎসন্যায়, প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স, সংহতি নামক মধ্যে ঝগড়া, আর সংহতি নামক বিস্ফোরণের চুরমার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া, আলাহা সমুদ্র হিমাচলে ভরিয়ে দেওয়া ভাষণ ভাষণ আর ভাষণ। 56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো। 56 বছর ধরে ভারতবাসী অধীর অপেক্ষায় কান পেতে আছে। ইহার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর। আমি সুভাষ বলছি। খুব সুন্দর একটা কবিতা আবৃত্তি করেছে শুভশ্রী কোলে। এখন আমরা সমবেত একটা সঙ্গীত শুনব, তারপরে আমাদের বক্তব্য রাখার বিষয়টা আরেকটি আছে। এখন সঙ্গীত পরিবেশন করবে সমবেত সারদামণি বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কস্তুরী পান্ডে, মোনালিসা মালিক এবং এশা পাত্র। যদি কেউ কিছু বলতে চাও বা এ বিষয়ে যদি কারো কোনো কোয়ারিজও থাকে তোমরা অবশ্যই জানাবে কিন্তু। আর যদি কেউ বক্তব্য বলতে চাইছিল, ম্যাডাম বলছিলেন অনুভব বলে অনুভবে এখন সমবেত সঙ্গীত পরিবেশন করছে সারদামণি বালিকা বিদ্যালয়ের 3 জন ছাত্রী কস্তুরী পান্ডে, মোনালিসা মালিক এবং এশা পাত্র। পাতাল খুঁজলে তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন, পাবি রে প্রেম রত্নধন। ডুব 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 সাগরে আমার খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি। হৃদে জ্বলবে অনুক্ষণ, হৃদে জ্বলবে অনুক্ষণ। ডুব 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 সাগরে আমার মন। ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে গঞ্জন। ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে গঞ্জন। কুমির বলে শোন শোন শোন, কুমির বলে শোন শোন শোন। ভাও গুরুর শ্রী চরণ, ভাও গুরুর শ্রী চরণ। ডুব 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 সাগরে আমার মন। ডুব 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 সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন, পাবি রে প্রেম রত্নধন।
আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সম্মানীয় অর্পিতা রায়কুণ্ডু মহাশয়া, লার্নিং অ্যাডভোকেট। যদি আমাদের কারো কিছু জানার কথা থাকে বা জিজ্ঞাসা করতে চাও, অবশ্যই ম্যাডামের সাথে কথা বলতে পারো। এখন আমরা আইন সচেতনতা বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য শুনব সম্মানীয় সমীর কুমার ধারা মহাশয়ের কাছ থেকে। সমীর কুমার ধারা মহাশয় এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। লার্নিং অ্যাডভোকেট, ওনার টপিক রিহ্যাবিলিটেশন অফ ড্রাগ অ্যাডিক্টেড চিলড্রেন। এখন বক্তব্য রাখবেন লার্নিং অ্যাডভোকেট মিস্টার সমীর কুমার ধারা মহাশয়। আমরা একদম শেষের দিকে এসে গেছি, আর একটুখানি ধৈর্য ধরে বসো। আর প্রথমে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর যে সশ্রদ্ধ প্রণাম, মা শারদামণি, বিবেকানন্দ তাদেরকে প্রণাম, এবং আমাদের সম্মানীয় যারা স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং যারা মাননীয় অতিথি সবাই এসছেন, সবাইকে সম্মান, যাদের যাদের জায়গায় সম্মান। আমার ছোট ছোট মেয়েরা যারা এসছেন তাদের সশ্রদ্ধ ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য রাখছি। আজকে আমরা এখানে এসেছি আইনি সচেতনতা শিবির। আইনি সচেতনতা শিবির, আইন আমাদের দেশে বহু আছে, সেই আইন প্রণয়ন করার জন্য বিভিন্ন সরকার আছে, সেই সরকার দ্বারা আইনটাকে প্রয়োগ করা হয়। কিছু কিছু আইন আমরা জানি, কিছু কিছু আমরা নাও হচ্ছে জানি। এই শুধু একমাত্র সরকারকে দিয়ে সব কিছু সচেতনতা করা যায় না, সেই জন্য বিভিন্ন এনজিও সংস্থা তাদের সদিচ্ছায়, তারা নিজের ইচ্ছায় সমাজকে উন্নতি করার জন্য তারা এই এনজিওর মাধ্যমে সচেতনতা শিবির গড়ে উঠেছে। আমরাই সেই জন্য এই বৃহৎ শিশু কল্যাণ সমিতি আইনি সচেতনতা শিবির থেকে আমরা এসেছি, আমরা সচেতন হতে করার জন্য, ছাত্রছাত্রীদের সচেতন করার জন্য। আমাদের দেশের সংবিধান আছে, সংবিধানে সবাইকে তার অধিকার দেওয়া আছে। 18 বছর থেকে তার ঊর্ধ্বে প্রত্যেকেই তারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা সরকারের কাছে বলতে পারে, যথাযথ কর্তৃপক্ষের কাছে বলতে পারে। কিন্তু যারা 18 বছরের নিচে তারা কিন্তু সেই অধিকারটা নাই যে তারা হচ্ছে সবকিছু তারা জোর করে অধিকার করে নিতে হবে, তা নিতে পারবে না। কিন্তু তাদের জন্য আইন আছে, সেই তাদের জন্য আইন আছে, তাদের জন্য তাদের যা যা পাওয়ার সেগুলো আছে। তাদের বাচ্চাদের 18 বছর থেকে 18 বছর নিজেদের তাদের কি দেওয়া আছে ভারতীয় সংবিধানে, তাদের শিক্ষার অধিকার দেওয়া আছে, তাদের স্বাস্থ্যের অধিকার দেওয়া আছে, তাদের বিভিন্ন প্রোটেকশনের অধিকার আছে। ছোটদের যাতে লেবার ভাবে তাদের যাতে কাজ করতে না হয়, পরের বাড়িতে কাজ করতে না হয়, জমি জায়গাতে কাজ করতে না হয়, কলকারখানায় কাজ করতে না হয়, তাদের যে প্রোটেকশনের জন্য বিভিন্ন আছে। এই আইনি যে সচেতনতা আছে, এই সচেতনতার মধ্যে আমরা যেমন দেখতে পাচ্ছি প্রত্যেক ছেলে মেয়েদের 18 বছর নিচে তাদের শিক্ষার জন্য আমাদের সরকার বিভিন্ন ব্যবস্থা করেছে। বিভিন্ন স্কুল আছে, তেমন প্রাইভেট স্কুল অনেক গড়ে উঠেছে যাদের ছাত্রদের সেইভাবে পড়াশোনা করে। এটাও তাদের একটা শিক্ষার একটা তাদের অধিকার, আর একটা স্বাস্থ্যের অধিকার। কোনো ছেলে মেয়েদের বাচ্চাদের কোনো যদি স্বাস্থ্যের পক্ষে তাদের যদি হার্মফুল কোনো কিছু হয়, তাদের জন্য সরকার আলাদাভাবে তাদের বিভিন্ন হসপিটালে বিভিন্ন জায়গায় তাদের ব্যবস্থা করেছে। যেমন সরকার এটাও ব্যবস্থা করেছে ছোট ছোট ছেলে মেয়েদের তারা পড়াশোনা করবে, তারা খেলাধুলা করবে, তাদের যাতে হচ্ছে লেবারের মতো কাজ করতে না হয়, সেই জন্য তাদের হচ্ছে ব্যবস্থা করেছে তাদের যাতে ছোট ছোট ছেলে মেয়েদের যাতে জোর করে কাজ করতে না পারে, এই প্রোটেকশন করেছে। তেমন তাদের যাতে প্রত্যেক ছেলে মেয়ে সমাজে যাতে সুস্থভাবে বড় হয়ে ওঠে, সেই বড় হয়ে ওঠার জন্য একটা সরকার থেকে একটা সংবিধানের মধ্যে তাদের প্রোটেকশন দিয়ে রেখেছে। এই অধিকার তাদের মধ্যে, এই অধিকারের মধ্যে থেকে এই অধিকার যেগুলো আছে তাদের সেগুলো জাগ্রত করার জন্য, তাদের জানাবার জন্য এই আমাদের আইনি সচেতনতা শিবির। আমাদের আগের যারা বক্তব্য রাখলেন, যেমন পিপি সাহেব বলুন, থানা ওসি সাহেব বলুন,
বিস্তারিতভাবে আপনাদের সব কিছু বলেছে এবং খুব ভালোভাবে উনি বলেছে। তবু একটা আমি টপিকস বলবো, আজকাল যারা শিশু আছে তাদের শিশুদের মধ্যে একটা জিনিস আজকে দেখা যাচ্ছে, যাদের বিভিন্ন আছে, ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে তাদের হচ্ছে মদাসক্তি, অর্থাৎ মদকজাত দ্রব্যের প্রতি তাদের আসক্তি বেড়ে যাচ্ছে। আমাদের দেশে যারা ছোট ছোট ছেলে মেয়ে আছে তাদের এই যে আসক্তিটা, শুধু আমরা মদ বলতে আমরা জানি, আমরা শুধু যে মদগুলো খায় লোকে সে মদ, সেই লিকারটা নয়, লিকার মধ্যে চরস, গাঁজা, আফিম এবং বিভিন্ন কেমিক্যাল জাতীয় জিনিস এইগুলো হচ্ছে খাচ্ছে। প্রথম খেলে কি হয়, প্রথম খেলে মনে হচ্ছে একদিন তো খেলাম, আর তো কিছু পরের দিন খেলে কিছু হবে না, দ্বিতীয় দিন আবার সেটা খাচ্ছে। প্রথমে এই যে আসক্তি জিনিসটা, মানে মদকজাত দ্রব্যের প্রতি যে আসক্তিটা, প্রথম থাকে সে বন্ধু, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে গিয়ে সেটা হয়ে যায় বহু, অর্থাৎ সে আমাকে আস্তে আস্তে করে খেতে আরম্ভ করে। এক সময় এমন হয়ে যায় সেই আমাকে গ্রাস করে, সেই আমাকে শেষ করে দেয়। আমাদের ভারতবর্ষে প্রায় 8 কোটি মতন শিশু এই আসক্তির পাল্লায় পড়ে তারা আজকে শেষ হয়ে গেছে। সুতরাং বাড়িতে দেখতে হবে, তার গার্জেন দিকে লক্ষ্য করতে হবে, ছেলেমেয়েরা এই যে আসক্তি জিনিসটা, অর্থাৎ কোনো মানে নেশাজাত জিনিসের প্রতি যেন আসক্তি হয়ে না পড়ে। মদ, গাঁজা, আফিম, চরস, সিগারেট এইসবগুলো যেন হচ্ছে কোনো মতে না খায়। এতে ফলে কি হয়, সমাজের যে ছোট ছোট ছেলেমেয়েরা, তারা যে দেশের ভবিষ্যৎ, সেই ভবিষ্যতে তারা কিন্তু পুরোপুরি তারা বিনাশ হয়ে যায়। এইগুলো দেখার দায়িত্ব হচ্ছে তাদের বাড়ির গার্জেনদের, তাদের সহায়তা করার জন্য হচ্ছে প্রতি অবশ্যই দরকার। এই যে আসক্তি জিনিসটা আজকাল দেখা যাচ্ছে যে গ্রামের গঞ্জেও কিছু কিছু আজকাল এই জিনিসটা গড়ে উঠেছে, এবং এই জিনিসগুলো বেশিরভাগই দেখা যায় শহর কেন্দ্রিক, অর্থাৎ যেখানে বস্তি অঞ্চল, যেখানে রেল লাইনের ধার, যেখানে রাস্তার ধারে বসবাস করে যেসব ছেলেমেয়েরা, তারাও কিন্তু এই জিনিসের প্রতি অত্যন্ত আসক্তি হয়ে পড়ছে। তারা তো প্রত্যেকেই আমাদের ভারতবর্ষের নাগরিক, তারা তো প্রত্যেকেই আমাদের ভারতবর্ষের শিশু, তাদেরও হচ্ছে বড় করার দায়িত্ব এই সরকার, বিভিন্ন সরকার না পারুক, তাদের এনজিও সংস্থা তাদের এই আসক্তির প্রতি হচ্ছে কাটিয়ে দেবে। আজকাল এটা বলতে কোনো বিরক্তি নাই, আজকাল অনেক এটা ধনী সম্প্রদায়ের মধ্যে, বাড়ির মধ্যে এই আসক্তি জিনিসটা হচ্ছে এসে গেছে। এই আসক্তিটা কিভাবে এসে গেছে, আজকাল বেশিরভাগই বাড়ির বড়রা তারা ছেলে মেয়েদের সামনে তারা এমন জিনিস হচ্ছে পান করে, ছেলেরাও সেটা দিন দিন দেখে, তারা সেই জিনিসটা আসক্তি হয়ে পড়ছে। তার ফলে সেই যে বাড়ির ছেলেটা, সে ছেলেটা দিন দিন হচ্ছে নষ্ট হচ্ছে, তার যে বড় বড় আশা আকাঙ্ক্ষা তাদের সেগুলো সব হচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই বিলুপ্তিটা যদি না হয়, আমাদের সমাজকে ছোট ছোট ছেলে মেয়েদের অত্যন্ত সচেতনভাবে থাকতে হবে যেন এইসব জিনিসগুলো অ্যাডিক্টেড আমরা না হই। আমরা যদি এই জিনিসগুলো একেবারে যদি বন্ধুর মতন একদিন গ্রহণ করি, দুদিন গ্রহণ করি, তারপরে সে আমাকে একেবারে হচ্ছে শেষ করে দেবে, এটা সামাজিক অবক্ষয়। আমাদের প্রথমেই একজন বলেছিলেন যে আমাদের সমাজের অবক্ষয় হয়ে গেছে, সেই অবক্ষয়কে ঠেকাবার জন্য, যুদ্ধ করার জন্য, সমাজকে বাঁচাবার জন্য আমাদের এটাও অত্যন্ত প্রয়োজনীয়। এর জন্য আমাদের কি দরকার, এই জিনিসটাকে আমাদের অ্যাভয়েড করার জন্য প্রত্যেক ছেলে মেয়েদের যে জিনিসটা দরকার, খেলাধুলা প্রয়োজন আছে, অত্যন্তভাবে খেলাধুলা যদি প্রয়োজন মনে করো, বন্ধুদের সঙ্গে ভালোভাবে মিশতে হবে। বন্ধুদের সঙ্গে মিশতে গিয়ে কোনো বন্ধু যদি দেখো যে এরকম ভাবে কুপথে চলে যাচ্ছে, খারাপ পথে চলে যাচ্ছে, তাকে বারবার তাকে বলতে হবে, স্কুলে মাস্টারমশাইকে বলতে হবে, তার গার্জেনকে বলতে হবে, তাদের আসক্তিটা দিন দিন তার বাবা মা গার্জেন যারা থাকবে সেটা নিশ্চয়ই সেটা কাটিয়ে দেবে। এবং তাদের বাবা মা কিন্তু দেখতে হবে, ছেলে মেয়েদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে, যাতে ছেলেমেয়েরা এইসব বিপদে কুপথে হচ্ছে না যায়। ছেলেমেয়েরা, বাচ্চারা তারা অত্যন্ত সচেতনতা হয়ে হচ্ছে থাকতে হবে। আমি জানি যে এই বাচ্চারা অনেকক্ষণ থেকে তারা শুনতে শুনতে তারাও একটু ধৈর্যচ্যুতি হয়ে যাচ্ছে, কথাটা স্বাভাবিক। তবু এই কথাটা আজকে সমাজে, যেটা আজকে দেখা যাচ্ছিল না আমাদের গ্রামগঞ্জে, এটা হচ্ছিলই না, কিন্তু আস্তে আস্তে গ্রামগঞ্জের দিকে এই আসক্তি জিনিসটা ঢুকে আসছে। আজকাল দেখা যাবে বেশিরভাগই, আজকে বলবো তো ভারতবর্ষে আজকে 8 কোটি মতো ছেলে
তারা কিন্তু এই আসক্তি হয়ে তারা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এই 8 কোটি ছেলের মধ্যেই তো কেউ তো ভালো হয়ে গড়ে উঠতে পারতো, তারা সমাজকে উন্নতি করতে পারতো, কিন্তু তারা করতে পারছে না। সুতরাং আমাদের ছোট ছোট ছেলের মধ্যে এই জিনিসটা গড়ে উঠতে হবে, তাদের এই আসক্তি মানে মাদকজাত দ্রব্যের প্রতি আসক্তি তাদের যেন একদম না থাকে। আজকাল অনেক বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েদের দেখা যায় তারা কিছু কিছু কেমিক্যাল, আমি নাম বলছি না, তারা সেই সবগুলো খায়, খেয়ে দেখবে তারা নেশাগ্রস্ত মতন হয়ে বাড়িতে হচ্ছে থাকে। সেই জিনিসগুলো যেন কখনো যেন না তারা খায়। এই ব্যাপারগুলো কিন্তু গার্জেনদের অতি অবশ্যই সচেতনতা তো করতে হবে, এটা অতি অবশ্যই হচ্ছে দরকার। আমরা এই সচেতনতা শিবির আমরা বৃহৎ কল্যাণ শিশু থেকে আসছি, বিভিন্ন স্কুলে যাচ্ছি, সচেতনতা শিবির গড়ে তুলছি। প্রত্যেক ছাত্রছাত্রীদের যেগুলো বললাম সেগুলো তাদের জন্য অধিকার আছে, সেগুলো তারা কিছু পাচ্ছে, সরকারও তাদের দিচ্ছে, বিভিন্ন এনজিও সংস্থা তারা দিচ্ছে, সরকার থেকেও তারা সচেতনতা গড়ে তুলছে, মানে বলার জন্য বলছে। আমরাও দেখবে সচেতনতা করার জন্য আমরা বলতে এসেছি। সুতরাং সচেতন হও, তোমরা বড় হও, তোমরা সমাজে বড় হও, তোমরা সবার বাবা মা মুখ উজ্জ্বল করো। আগে যারা বললে সবকিছু তারা বললো, সেগুলো ভালো করে মন দিয়ে তারা পালন করবে। বাল্যবিবাহ যেমন তারা বলে গেলেন, ছেলে মেয়েদের পড়াশোনা দিতে দেবেন, মানুষের মতো মানুষ হতে হবে, শুধু বইয়ের পড়াশোনাটা নয়, মানুষের মতো মানুষ হতে হবে, নিজেদের আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে। তাহলে দেখবে সমাজ আস্তে আস্তে ঠিকই বড় হবে, নিজেরা বড় হবে, নিজেদের সেলফ সাফিসিয়েন্ট হবে, তারপরে তারা অন্য চিন্তা ভাবনা করবে। আজকাল আমাদের নারী সমাজটাই হচ্ছে সমাজের সব থেকে হচ্ছে বড়। একটা সমাজের একটা বাড়িতে যদি একটা নারী যদি একটা ঠিক না থাকে, মা যদি ঠিক না থাকে, দেশের যদি নারী যদি ঠিক না থাকে, তাহলে সমাজ কখনো দাঁড়াতে পারে না। সেই জন্য আজ বিবেকানন্দ বলুন, আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ বলুন, তাদের পিছনে প্রত্যেকটা জিনিসের পিছনে নারী শক্তি ছিল, তারা যার জন্য একটা বড় জাগ্রত হতে পেরেছে। তোমরাও চেষ্টা করো আজকে নারী শক্তি, তোমরা জাগ্রত হও, তোমরা ভালো হও, তোমরা তোমাদের জন্য বাড়িকেও ভালো করতে পারবে, তোমরা সমাজকেও ভালো করতে পারবে, তোমাদের সকলেরই মঙ্গল হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। একদম আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এখন তোমাদের বিদ্যালয়ের ছাত্রী মৌমিরাম একটি বিদ্যাসাগর মহাশয়ের প্রতিকৃতি এনেছে। ও নিজের হাতে যে অঙ্কন করেছে, ভাঙামারা শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম এবং বিবেকানন্দ শিশু বিকাশ কেন্দ্রের যিনি বর্তমানে দায়িত্বে আছেন এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি মহাশয়, ওনার হাতে তা তুলে দেবেন। তো এসো, সেক্রেটারি মহাশয় নিচ্ছেন এটি, সম্পাদক মহাশয় সম্মানীয় শ্রীহাংশু ভট্টাচার্য মহাশয় এটি রিসিভ করছেন। নিজের হাতে অঙ্কন করেছে। বিগত 200 বছরে মানে যে সময়টা আমরা পেরিয়ে এসেছি, এত বড় মনীষী, বিদ্যাসাগরের সমপরিমাণ মনীষী সমগ্র বিশ্বে কোথাও জন্মায়নি, এ বিষয়ে বড় বড় ঐতিহাসিকরা বলে গেছেন। সেই ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যিনি পরবর্তীকালে বিদ্যাসাগর। এখন আমরা সংক্ষিপ্ত কিছু বলার জন্য আহ্বান করছি মাননীয়া ভাঙামোড়া সারদামণি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রীতা সাঁতরা মহাশয়াকে। একদম সংক্ষেপে, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এরপরে অনুভার একটি স্পিচ আছে, তারপরে আমরা শেষ করব, তারপরে একটা সঙ্গীত হবে, সমাপ্ত সঙ্গীত, তারপর শেষ হবে। তোমাদের ম্যাডাম বলবেন, তোমরা কিন্তু আর একটু ধৈর্য ধরো। এখানে উপস্থিত সকল সদস্যকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আর বিশেষ করে শিশু কল্যাণ সমিতি যে এসেছেন এখান থেকে
বিয়ান যে শিশু কল্যাণ সমিতি, ওনাদের বিশেষ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আর ভাঙামারা সারদাবলীর যে ভাঙামারা যে আশ্রম রয়েছে, সেই আশ্রমকেও আমি এই অনুষ্ঠানটা শুরু করার জন্য, এই অনুষ্ঠানটা করার জন্য ওনাদেরও শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে এখানে আইনি সচেতনতা এইসব ব্যাপার নিয়ে এখানে আলোচনার ব্যাপার রয়েছে। আমি আমার মেয়েদের বিশেষ করে বলবো যে তোমরা যেগুলো শুনেছো সবই নিশ্চয়ই সেগুলো নিজেদের জীবনে কাজে লাগাবে। আর আমাদের যে এখানে মেয়েরা রয়েছে, তোমাদের বিভিন্ন যে পড়াশোনার পাশাপাশি যে বিভিন্ন ফোন বিষয়ক ব্যাপার থেকে যে জিনিসগুলো তোমরা শেখো, ভালো জিনিস অবশ্যই শেখো, কিন্তু তার মাঝখানে খারাপ জিনিসগুলোই বেশি গ্রহণ করো। ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, আমি তো আমার মেয়েদের তো স্কুলে দেখতে পাই, সেই হিসেবে দেখছি। তাছাড়া যেমন মনে করো গরমকালে যে ছুটি থাকে কিংবা পুজোর ছুটি, সেই সময় তোমরা নিজেদের ব্যাপারগুলো যেমন পড়তে যাওয়ার ব্যাপারে পাতে বিভিন্ন ছেলেদের সঙ্গে কথা বলো, প্রাইভেট পড়তে গিয়েও সেই ব্যাপারগুলো তোমরা করো, সেগুলো খবরও আসে অভিভাবকদের কাছ থেকে, বিভিন্ন গ্রামের লোকেদের কাছ থেকে। আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করব, আইনি সচেতনতায় যাবে তো ঠিকই, কিন্তু তোমাদের এই ছোটো বয়সটাকে পড়াশোনার ব্যাপারে উপভোগ করবে। কেননা তোমরা প্রথমতই দেখছি পড়তে যাচ্ছ কিংবা কোনো নিজেদের হয়তো জিন্স পরা ভালো ছেলে, বাইক নেওয়া, তাদেরকে পছন্দ করে নিজেরা এগিয়ে যাচ্ছ, ভাবছো সেটাই হয়তো ভালো জিনিস হবে। এখানে বাবা মা বলো, শিক্ষক শিক্ষিকা বলো, তাদের আমরা যে এত পরামর্শ দিই, সেগুলো তোমরা কোনো কিছুই দাও না। সবাইকে বলছি না, কিছু কিছু ছাত্র ছাত্রী আছে সেগুলো কথাই শোনো না। এরকম রাস্তাঘাটে, আমাদের ভাঙামারা নদীর স্কুল ঘাটে, নদীর বাঁধে এরকম বিভিন্ন গল্প করো। তারপরে হঠাৎ যা শুনছি যে তোমরা এই 12 কি 13 এরকম বয়সে তোমরা কোথায় চলে গেছো, সেখান থেকে তোমাদের আশ্রয় হচ্ছে হোম, পুলিশের তরফ থেকে সেখানে হোম থেকে আবার খবর আসছে যে স্কুলে আবার পড়াশোনায় নিতে হবে। সেখানে আমরা যেহেতু তোমরা ছোট, সেটা তো আমরা তো শিক্ষিকা হিসেবে, একজন মা হিসেবে সেগুলো আমাদের স্কুলে নিতে হবে। এবার সেই হিসেবে হোমে চিঠি পাঠানো বারবার তোমাদের পরিস্থিতি দেখে আর কি নিতে হয়, যেহেতু হোমে সেরকম সুযোগ সুবিধাগুলো থাকলেও বাড়িতে থেকে স্কুলে থেকে যেভাবে পড়াশোনাটা হয় সেটা তো হয় না। তাই আমি সকলকে অনুরোধ করবো যে তোমরা এখন পড়াশোনার প্রতি নজর দাও। ফোন অবশ্যই ঘাটবে, কিন্তু ফোনে ভালো জিনিসগুলো নেবে, খারাপ জিনিসগুলো নিয়ে কাউকে ফোন করা এগুলো বিচ্ছিরি ব্যাপার। কোনো বাজে ফোন এলে সেই ফোনগুলো ধরা, এগুলো তোমরা করবে না। আমরা সবসময় স্কুলের তরফ থেকে, আমাদের দিদিমণিদের তরফ থেকে বারবারই তোমাদের সচেতন করি, তাতেও তোমরা ভুলভাল কাজগুলো করো। সেই ভুলভাল কাজগুলো যাতে না করো, আমার এবং আমার স্কুলের তরফ থেকে, আমার আশ্রমের তরফ থেকে, আমাদের অভিভাবকরা যারা এসেছেন এবং জ্ঞান সমিতির পক্ষ থেকে, শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে আমি তোমাদের জানাচ্ছি তোমরা সেই জিনিসগুলো করবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। এখন খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখবে। আবার বলছি, তোমাদের মধ্য থেকে যদি কারো কোনো কোয়ারিজ থাকে, এখানে সব আইনি পরামর্শদাতারা রয়েছে, তোমরা জিজ্ঞাসা করতে পারো। কারো যদি কিছু এই বিষয়ে বলার থাকে এখানে বলতে পারো মাইকে। আর এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবে ছাত্রীদের পক্ষ থেকে অনুভা বেরা। অনুভা। নমস্কার। উপস্থিত সকল গুরুজনদের জানাই আমার সশস্ত্র প্রণাম। আজ এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি খুবই খুশি। তাই আজ আমি আমাদের আদর্শ, আমাদের অনুপ্রাণ, আমাদের স্বামীজি সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। মহান ব্যক্তিত্বের অপর নাম হলো স্বামীজি, অনুপ্রেরণার অপর নাম হলো স্বামীজি, আদর্শের অপর নাম হলো স্বামীজি। তিনি হলেন নবজীবনের মন্ত্র, নবজাগরণের প্রধানিত বীর বীরেশ্বর। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ বলেছে, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, রিড বিবেকানন্দ। অর্থাৎ তুমি যদি ভারতবর্ষকে জানতে চাও, তাহলে স্বামী বিবেকানন্দকে পড়ো। 1863 সালে 12 জানুয়ারি কলকাতার সিমলাপল্লী গ্রামের দত্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। আধুনিক ভারতের ভগীরথ, নবযুগের চালক ও অন্ধকারাচ্ছন্ন জাতিকে অভিসম্পৃক্ত করতে তার পুনরাবির্ভাব করে।
মানব জাতিকে মানব সেবার মন্ত্রে দীক্ষিত করাই ছিল তার জীবনের ধ্রুব লক্ষ্য। তাই তো তিনি বলেছেন, স্বদেশবাসী আমার প্রথম উপাস্য, অসহায় মানুষই আমার ঈশ্বর। তিনি বজ্রকণ্ঠে ভারতবাসীকে জানিয়েছিলেন, হে ভারত, ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ন্যাথর, তোমার রক্ত, তোমার ভাই, ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এই লাইনটি যা আপনাদের সকলকে অনুপ্রাণিত করে তা হল স্বয়ং স্বামী বিবেকানন্দের। স্বামীজি সেই ব্যক্তিত্ব যার কাছ থেকে আজ গোটা ভারতবর্ষ তথা গোটা ভারতবাসী নয়, সারা বিশ্বের কোটি কোটি যুবক জীবনযাপন করতে শেখে, অনুপ্রাণিত হয়। তার অনুপ্রেরণামূলক এবং আবেগপূর্ণ চিন্তাধারা আমাদের তরুণদের অনুপ্রাণিত করে এবং তা আগামী শতাব্দী অবধি অব্যাহত থাকবে। তাই আসুন আমরা এই মহান ব্যক্তিত্বকে স্মরণ করি এবং এই চরিত্রের ছোট্ট একটা অংশ আমরা আমাদের জীবনে প্রয়োগ করি। আমরা নিশ্চিত যে আমরা যদি তার আদর্শে অনুপ্রাণিত হই, তাহলে আমরা আমাদের জীবনের লক্ষ্যগুলোকে পূরণ করতে পারব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। অসম্ভব সুন্দর একটি সংক্ষিপ্ত বক্তব্য বলল। ওর কথার জিস্ট ধরে আমি একটা লাইন বলবো, বহুরূপে সম্মুখে তোলা ছাড়ি, কোথা তুমি খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাই তোমার আশপাশের মানুষ, তাদেরকে ভালোবাসো, তাদের সেবা করো। এখন সংক্ষিপ্ত আইনি সচেতনতার বিষয়ে সংক্ষিপ্ত বলবেন আমাদের এই বিহান শিশু কল্যাণ সমিতির বর্তমান যিনি সম্পাদক আছেন, সম্মানীয় সুশোভন মুখার্জি স্যার। সুশোভন স্যার খুব সংক্ষেপে, আমরা সকলেই অবগত আছি তোমরা অনেকক্ষণ এখানে বসে আছো, অধৈর্য হয়ে যাওয়ারই কথা, তো খুব সংক্ষেপেই বলবেন সম্মানীয় সুশোভন মুখার্জি মহাশয়। আমি বুঝতে পারছি যে তোরা আর বসে রাখতে পারছিস না, যা বলছে মাথার উপর দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। আর একটু প্রথমেই এত সুন্দর একটা অনুষ্ঠান অর্গানাইজ করার জন্য এই সেবাশ্রমের সাথে যারা যুক্ত আছেন প্রত্যেককে বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে নতমস্তকে প্রণাম, অজস্র ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই যে স্কুলের ছাত্রছাত্রী এখানে উপস্থিত হয়েছেন, যে ভাঙামোড়া যে বালিকা বিদ্যালয় যেটি আছে, শ্রদ্ধেয়া শিক্ষিকা মহাশয়দেরকেও আমরা প্রণাম জানাই। আমি তোদেরকে কিছু বলবো, কিন্তু তার আগে বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে এই সেবাশ্রমের একজন আসার জন্য তাকে অনুরোধ করছি। আমরা সমিতির পক্ষ থেকে একটু শুভেচ্ছা ও উপহার তুলে দেব। আমাদের সমিতির পক্ষ থেকে ট্রফিটা তুলে দিচ্ছে অ্যাডভোকেট এবং আমাদের সমিতির সক্রিয় সদস্য সঙ্গীতা সরকার মহাশয়। এবার অনুরোধ করবো ভাঙামোড়া বালিকা বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষিকা মহাশয় বা শিক্ষিকা মহাশয় ইনচার্জ আছেন একবার একটু আসার জন্য। আমাদের সমিতির পক্ষ থেকে একটু শুভেচ্ছা, একটা ট্রফি তুলে দেওয়া হচ্ছে, তুলে দিচ্ছেন আমাদের সমিতির সক্রিয় সদস্য লার্নেড অ্যাডভোকেট অর্পিতা রায় কুন্ডু মহাশয়। ধন্যবাদ। আচ্ছা, তার আগে আমি কিছু বলার আগে একটা কথা বলে রাখি, আজকে আমাদের যে দুজন লার্নেড অ্যাডভোকেট আছে তোমাদের দিদির মতো, তোমাদেরকে আলাদা করে নিয়ে একটু বসবে যদি তোমরা চাও।
যদি কোনো সমস্যা থাকে যেটা হয়তো সবার সামনে বলতে পারছো না, হয়তো রাস্তা দিয়ে যাচ্ছ কেউ খারাপ কথা বলেছে, স্কুলের বাইরে কোথাও পড়তে যাচ্ছ সেখানে কিছু হয়েছে, কোথাও ভয়ে কিছু বলতে পারছো না, বা বাড়িতে তোমার উপর কেউ অত্যাচার করছে, বা হয়তো বইপত্র কিনতে পারছো না, সমস্যায় পড়েছো, দুজন দিদি থাকবে তোমাদের জন্য 5 মিনিটের জন্য আলাদা করে, তোমাদের নাম পরিচয় কেউ জানবে না, তোমাদের যা সমস্যা আছে তোমরা বলবে, তোমাদের নাম পরিচয় বা কে বলছো না তোমার স্কুলের টিচাররা জানবে, না তোমার বাবা মা জানবে, বা না তোমার বন্ধু বান্ধবীরা কেউ জানবে। ওইটা একটা আমরা অনুষ্ঠানের শেষে রাখছি তোমাদের জন্য। হ্যাঁ, বা হয়তো দেখা যাচ্ছে যে তোমাদের এখন 18 বছর বয়স হয়নি, বাড়ির থেকে বিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে, সেটাও তোমরা জানাতে পারো, নাম পরিচয় সবকিছু গোপন থাকবে, আমরা ব্যবস্থা নেব। এবার বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে দু একটা সামান্য কথা বলছি। এতক্ষণ বসে আছে 11টা থেকে, যে স্যারেরা আসছে বলছে, আমরা ভাবছি যে কখন শেষ হবে, যখন শেষ হচ্ছে তখন জোরে হাততালি দিচ্ছি, যাবে একটা মাস আমি তো, তারপর স্যারেরা চলে যাবে, আমরা যে যা পড়াশোনাতে ফিরে যাবো। আর কি বিহান বলে হ্যাঁ কিছু একটা মনে হচ্ছে শুনেছিলাম, একটা সেবাশ্রমের এখানে একটা অনুষ্ঠান হয়েছিল, ভুলে না, বিহান শিশু কল্যাণ সমিতি এটা নয়। বিহান শিশু কল্যাণ সমিতি হচ্ছে এমন একটা সংগঠন যেটা তোমাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। যেমন তোমরা মা বাবার কাছে তোমরা থাকো একটা ভরসা করে, এই সমিতিটা আজকের পর থেকে তোমাদের প্রত্যেকের সাথে বাড়ির মা বাবার মতো থাকবে 24 ঘন্টা। 24 ঘন্টা কি করে থাকবে? ব্যানারের নিচে দেখবে একটা ফোন নাম্বার দেওয়া আছে, প্রত্যেকে কিন্তু ফোন নাম্বারটা খাতায় লিখে নেবে আমার বলার পর, 9332999100 ওখানে আছে, তারা ওই দরকারে থাকবে। বা এখানে তোমাদের যে চিন্ময় বাবু আছে, চিন্ময় কান্তি সাহা মহাশয়, উনিও বিহানের সাথে আছেন, ওনার কাছেও তোমরা নাম্বারটা পেয়ে যাবে, বা তোমাদের স্কুলেও আমরা দিয়ে যাবো, এই নাম্বারটা রেখে দেবে। নাম্বারটা 24 ঘন্টা খোলা থাকে, সকালে হোক, দুপুরে হোক, বিকালে হোক, রাত্রে হোক, যখন ইচ্ছা। আমি এটা বারবার বলি তোমাদের জন্য, কারণ এই ঘটনাগুলো তোমরা প্রত্যেকে পেশ করো। স্যার রাত্রে কি হবে? রাত্রে একটা ঘটনা তোমাদের পাশের স্কুলে বলেছি, তোমাদেরকে আর বলছি না। আমরা আরেকটা ঘটনা বলছি, তোমাদের সাথে শেয়ার করছি। আমরা একটা জায়গাতে ক্যাম্প করতে গেছি, কোনো একটা জায়গাতে ক্যাম্প করছি। কারণ আরেকটা কথা, তোমাদের যার যার সমস্যা ঘটে, কারোর নাম পরিচয় কেউ কিচ্ছু জানবে না, যেটা আমরা কোথাও বলবো না, কাজে তোমরা দিদিদের কাছে সমস্যাগুলো বলবো। ক্যাম্প করে আমরা নিচে নামছি, একটা ক্লাস 11-এর ছাত্রী, সে এসে আমাদের একজনকে বলছে, স্যার আমার সে আসছে, বলতে চাইছে কিন্তু বলতে পারছে না, দোতলায় প্রোগ্রাম হচ্ছে, আমরা নিচে নামছি। হাফিজুল আলী বলে একজন আমাদের মেম্বার আছে, তার কাছে এসে বসে বলছে কিছু বলবি? না স্যার কিছু বলবো না, দিয়ে সে ফিরে যাচ্ছে। আবার সে ওখানে দাঁড়িয়ে আছে, তাকে যখন বলা হলো তুই কিছু বলতে চাইছিস, সে বললো যে হ্যাঁ আমি কিছু বলতে চাইছি কিন্তু বলতে পারছি না, আমার গলা দিয়ে কথা বেরোচ্ছে না। সঙ্গে সঙ্গে তাকে আমরা কি করলাম, একটা ঘরে নিয়ে গিয়ে বসালাম। সেখানে গিয়ে এখানে বলেছে আমাদের সৌরভ বাবু আছে, ওই উনি অন্য স্কুলে ছিলেন, আগে 3টে স্কুলে প্রোগ্রাম আছে, 2টো স্কুলে উনি বলেছেন, সৌরভ বাবু ছিল। আর এখানে ওই যে আমাদের অর্পিতা রায় কুন্ডু ম্যাডাম আছে, ওনারা দুজন ছিলেন। সঙ্গে সঙ্গে ওনারা দুজন বাচ্চাটাকে নিয়ে বসলেন, বলে তোর কি সমস্যা হয়েছে বল। আমরাও ছিলাম। তো সে প্রথমে বলতেই পারছিল না, বললো যদি কেউ জেনে যাও কেউ জানবে না, এই কথাটা দেওয়ালের বাইরে বেরোবে না। সে যে কথাটা বললো যে সে প্রোগ্রামটার জন্য স্কুলে এসেছে, সে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। তাকে একজন সরকারি কোনো একটা অফিসের একজন ক্ষমতাশালী ব্যক্তি, পাওয়ারফুল ব্যক্তি তাকে ঝঙ্কেছে। সেটি বলেছে তোকে আমাদের বিয়ে করতে হবে, যদি বিয়ে না করা হয় তাহলে সেটাকে রেপ করে দেবে। আমাদের বিকাশবাবু বলে গেছে পক্সো আইন সম্পর্কে, নিশ্চয়ই তারা বুঝতে পারছিস। এবং সে গিয়ে তার মাকে বলেছে, মা বিয়াটি করি। সে যখন দেখে এত একটা পাওয়ারফুল লোক আছে, সে কিছু বলতে পারেনি। তার মা যখন ছেলেটাকে বলেছে, তখন তার মাকে সেই ছেলেটাকে কথাটা বলেছে, যে ঘটনাটা মেয়ের সাথে করবো বলেছে ওই ঘটনাটা আপনার সাথেও করবো। কারণ কি? কারণ তার পাওয়ার আছে, ক্ষমতা আছে। ভয়ে মেয়েটা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। এটা আমি সবাইকে শোনার জন্য বলি, ভয়ে মেয়েটা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। কারণ তার টাকা পয়সা কিছু নেই, তার মাও কিছু করতে পারবে না, দরখাস্ত লেখার মতো তার ক্ষমতা নেই। সঙ্গে সঙ্গে আমাদের সৌরভ বাবু এবং অর্পিতা ম্যাডাম ব্যবস্থা নিল। তার আগে আরো একটা ঘটনা, সে বাড়ির থেকে বেরোতে পারছিল না, সারা রাত ইটকুচি, ঢেলাকুচি এইসবগুলো
তার বাড়িতে ছুঁতো, রাত্রে মা মেয়েকে বাইরে বেরোতে দিত না, এবং ওই বাচ্চাটা স্কুলে আসা বন্ধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে থানার সাথে যোগাযোগ করে, দেখেছি থানা আমাদের সাথে আছে, থানার সাথে যোগাযোগ করে সৌরভ বাবু এবং অর্পিতা ম্যাডাম সেই ছেলেটার এমন ব্যবস্থা করে দেওয়া হলো যে সেই ছেলেটা ওই মেয়েটা যেদিকে যায় তারা 500 হাত দূরে আর থাকে না। এবং সেই মেয়েটা তার ঘর থেকে স্কুলে যাচ্ছে, তার মা আমাদের এই যে সঙ্গীতা ম্যাডাম অর্পিতা ম্যাডামকে ফোন করে জানিয়েছে আপনাদের জন্য মেয়েটা হাসি মুখে স্কুলে যেতে পারছে। আজকে যদি সেই প্রোগ্রামটা শেষ করে শুধু আমরা চলে আসতাম, এই সম্পর্ক থাকতো, আজকে বাচ্চাটা স্কুলে আর পড়তে পারতো না। এই সমস্যা যদি তোদের সাথে কারোর সাথে ঘটে থাকে, আমি জোর গলায় বলে যাচ্ছি, যদি কেউ তোদেরকে কোনো কিছু ধমকে থাকে, রাস্তায় বেরিয়েছিস কোনো ব্যক্তি, সে হতে পারে বিরাট বড় পার্টির নেতা, হতে পারে বিরাট বড় সরকারি অফিসার, হতে পারে থানার অফিসার, হতে পারে টিউশন মাস্টার, স্কুলের টিচার, যদি কেউ কোনো ঘটনা ঘটিয়ে থাকে বা ঘটাবার চেষ্টা করে, আজকের পর থেকে শুধু এই ফোন নাম্বারটা একবার ফোন করে বলবি স্যার আমার সাথে এই ব্যক্তি এটা করার চেষ্টা করেছে। রাস্তা দিয়ে যখন হাঁটবি তখন ভাববি তোর সাথে বিয়ান শিশু কল্যাণ সমিতি পুরো সাথে আছে। শুধু যে কোনো ভাবে একবার একটা ফোন নাম্বারে আমাদেরকে ফোন করে, আমাদের এখানে যারা সম্মানী উকিল বাবুরা আছে তোর থেকে মূল্যবান সময় নষ্ট করে তোদের কাছে এসেছে যারা তোরা একটা স্বাভাবিক জীবন পাস। অনেক মেয়ে আছে, যে গল্পগুলো আমরা বলি, অনেক মেয়ে আছে যারা জীবনকে শেষ করে দিচ্ছে, সুসাইড করে দিচ্ছে। সুসাইড করতে করতে আমাদেরকে ফোন করেছে স্যার আমি আর বাঁচবো না। আমি প্রতিটা স্কুলে এই কথাটা বলবো, আমি আর বাঁচবো না, রাত্রি 1:46 স্যার আমি সুসাইড করবো। তাকেও আমরা শেল্টার দিয়ে তাকে বাঁচিয়েছি। শুধুমাত্র মেয়েরা নয়, ছেলেরাও, ছেলেদের স্কুলেও ছেলেরা ছেলেদের উপর শারীরিক নির্যাতন করছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে, এরকম ঘটনাও ঘটে। সেগুলো আমাদের উকিল বাবুরা যারা আছে তারা শেল্টার দেয়। তাহলে তোদের সাথে আজকের পর যদি কারো কোনো ঘটনা ঘটে থাকে, এই কথাটা হচ্ছে মেন কথা, যে আমাদের উকিল বাবুরা শুধু তোদেরকে বক্তৃতা শোনাতে আসেনি, যে যখন বিপদে পড়বে ওনারা রাত্রে হোক দিনে হোক যখন হোক ওনারা প্রত্যেকে তোদের সাথে থাকবে। তার জন্য একটা কয়েন কাউকে খরচা করতে হবে না। যদি কেউ একটা কয়েন তোদেরকে বলে তাহলে সেটা জানবি যে সেটা বিধানের কেউ নয়, কারণ বিধানের সাথে যারা থাকে তো একটা কয়েন কারো কাছে নেয় না। তারা প্রত্যেকে নিজেদের থেকে টাকা পয়সা দিয়ে তোদের জন্য কাজ করে চলেছে। এটা গেল একটা দিক। আর একটা হচ্ছে যদি তোরা কেউ পড়াশোনা করার ক্ষেত্রে কোনো সমস্যা আছে, বই কিনতে পারছিস না, জামা কিনতে পারছিস না, টিউশন নিতে পারছিস না, ওই নম্বরে যোগাযোগ করবি। আমরা যদি সত্যি ভেরিফাই করে দেখতে পারি যে আর সত্যি তোদের সেই সামর্থ্য নেই, তাহলে যতটা পারা যাবে আমরা চেষ্টা করব। আমরা সরকার থেকে কোনো সহযোগিতা পাই না। আমরা যারা আছি প্রত্যেকের মাসের শেষে মাইনে ঢোকার পর একটা টাকা আমরা রেখে দিই তোদের মতো ছেলেমেয়েরা যারা আছিস, তোরা আমাদের ছেলে মেয়ের মতো, যাতে তোরা একটু ভালোভাবে পড়াশোনা করতে পারিস। এছাড়াও কারো কোনো ডকুমেন্টসে ভুল আছে সেগুলো আমাদেরকে জানাবে। আজকের পর থেকে মনে থাকবে যে বিহান প্রত্যেকের সাথে আছে, বিহানের নাম কেউ ভুলবি না, প্রত্যেকের নাম্বারটা লিখে রাখবি। এর সাথে ফেসবুকে গিয়ে বিহান শিশু কল্যাণ সমিতি বলে একটা ফেসবুক আমাদের একটা পেজ আছে, তোদের জন্যই করা আছে, ইংরেজিতে সার্চ করবি বিহান শিশু কল্যাণ সমিতি। ওইখানে প্রোফাইলটাই তোরা ফলো করে নিবি। তোদের প্রয়োজনীয় প্রচুর ভিডিও, প্রচুর কিছু ওখানে দেওয়া হয়। আরেকজনের সাথে তোদের পরিচয় করে দিয়ে এখানে বসে আছে, দেখছি ক্যামেরায় ছবি তুলছে, রোহিত ঢল, আমাদের ওয়েস্ট বেঙ্গলের নয়, পাঞ্জাবের ওইদিকে বাড়ি, নন বেঙ্গলি, বাংলা কম বোঝে, সিনেমা ডিরেক্ট করে, সিনেমা তৈরি করে এবং প্রচুর আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। তোদের জন্য প্রচুর ভালো ভালো ছোট ছোট সিনেমা উনি বানান। ওই পেজটাকে ফলো করলে তোরা ওইখানে সবকিছু দেখতে পাবো। সবাই খুব ভালো থাকবি। অনেকক্ষণ আটকে দেওয়া হয়েছে, আশা করি আজকের পর আর কেউ নিজেদেরকে একা ভাববি না। ভাববি না তো? নাটা জোর করে শুনতে চাই, একা ভাববি না তো? বিহান সবসময় তোদের সাথে আছে। সবাইকে আবার অনেক অনেক শুভেচ্ছা। এবং আমি স্কুলের যারা উপস্থিত আছেন প্রত্যেককে, এবং যদি স্কুলের ম্যানেজিং কমিটির কেউ থেকে থাকেন তাদের সকলকে বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, আর যেটা আমি তোদের দিদিমণিদের কাছে শুনলাম, ওনারা যে রাস্তায় গল্প করাবে এইগুলো করবি না বাবা। পড়াশোনার টাইমটা প্রত্যেকে পড়াশোনায় দিবি। তার জন্য যা কিছু ঘটনা, যা কিছু দরকার আমরা আছি। আর আমি যদি তোদেরকে যেহেতু সময় কম, যদি বলতে শুরু করে তোরা চমকে যাবি যে তোদের মতো ছেলেমেয়েরা কি কি ঘটনা ফেস করে যেখানে তাদের কোনো দোষ থাকে না।
মানে বহু ছেলে মেয়ে সুসাইড করতে চলে গেছে। সেই ঘটনাগুলো এখন সময় নেই বলে বলতে পারছি না, ফেসবুকটা ফলো করবি সব জানতে পারবে। আরো একটা যেটা তোদেরকে মনে করিয়ে দিচ্ছি, বিমানের সাহায্য নেবার জন্য কারো নাম পরিচয় মুখ কোথাও কেউ জানবে না। তোকে যদি একটা কেউ আমরা 5টা বই দিই, তোর মুখটাকে হাইড করে তুই কোথাকার গিয়ে সেটাকে আমরা বলবো না। কাজে কোনো লজ্জা পাওয়ার দরকার নেই। আর যদি কোনো ঘটনা থেকে থাকে যেন আমি বললে আমার দিদিমণিরা জেনে যাবে, বা আমার যদি সেখানে পাশের কোনো পার্টির নেতা হয় জেনে যাবে, কেউ কিচ্ছু জানবে না। আর যদি জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করে আমাদেরকে ফোন করবে, আমাদের ওখানে বিকাশ বাবু আছে, সবাই আছে, প্রত্যেকে তোদের পাশে আছে। মনে থাকবে, সবাই খুব ভালো থাকবে। খুব ভালো। এখন আমরা সকলে মিলে, তোমরা শুনেছো তার মানে বিহান শিশু কল্যাণ সমিতির যে মহতি উদ্যোগ এবং তাদের যে পরিষেবা, সকলে আরেকবার এই বিহান শিশু কল্যাণ সমিতির উদ্দেশ্যে জোরে করতালি। আমরা ভাঙামোড়া শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের পক্ষ থেকে, ভাঙামোড়া সারদামণি বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে এখানে যে সমস্ত বিহানের সকলের সদস্যরা এসেছেন সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই। এখন আমাদের মোরারি বাবু সংক্ষেপে একটা কথা বলছেন। একটা কথা বলছেন। আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে মানে শিশুরাই বলবো, কারণ হচ্ছে এরা সব 18 বছরে নিয়েছে। তো আমি 150 বছর না, 200 বছর আগে, 150 বছরই বলছে, যেটা তখন এত আইনও ছিল না, সমাজও ছিল না, রক্ষাও ছিল না। কি ছিল? আমি সারদা মায়ের কথা তুলে দিচ্ছি। সারদা মা এলোমেলো মাঠে আসছেন, কলকাতায় যাবেন রামকৃষ্ণ সান্নিধ্যে। তিনি ফেস করেছিলেন ডাকাতের সঙ্গে, কিন্তু তিনি একটা কথাই বলেছিলেন যে কে তুমি? ডাকাত যখন জিজ্ঞেস করলো তখন নির্ভয়ে সেই বালিকা, তখন তার বয়স 15 বছর কি 14 বছর হলো, তোমার কন্যা, তোমার মেয়ে ডাকাতের মনে সে স্পর্শ করেছিল, সেই তোমার মেয়ে, সেই ডাকাত তার হাতে স্পর্শ করতে পারে না, তখন আইনও ছিল না, কিছুই ছিল না। এই একটা কথা, তুমি যদি পবিত্র থাকো তোমার গায়ে হাত দেওয়ার লোক নেই, কোনো আইনই দরকার হবে না। আর একটা স্বামীজি বলেছে, মেয়েদিকে সমস্ত কিছু হয়েছে পবিত্র চরিত্র আসো, এত আইন চলবে না, এত আইন কে কোথায় যাবে? তোমরা যদি পবিত্র থাকো তোমাদের কাছে কেউ ঘেঁষবে না, তোমরা নিজেরা ইনভলভ হয়ে পড়ো, তাহলে কেউ রক্ষা করতে পারবে। এটা বলে আমি শেষ করছি। বিবেকানন্দের মহান কথা যে আগে নিজে ঠিক হও, আগে নিজে মানুষ হও, আর সকলকে মানুষ সাহায্য করো। এটি বিশেষ ঘোষণা সকলের অবগতির জন্য জানাই। আগামী 20, 21 এবং 22 মার্চ 2026 ভালো করে মনে রাখবেন। আগামী 20, 21 এবং 22 মার্চ 2026